মুখ খুলতে হবে, না হলে আমি তোমাকে পরীক্ষার প্রশ্ন দিব না। একটা মেয়ে তো কান্না করে দিচ্ছে। আপনি এটা কি পরছেন? দেখতে নাইট ড্রেসের মতো। 2-3 বার আমার মাথার স্কার্ফ টান দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। 8-10 জন শিক্ষার্থীর মতোই উৎসাহ উদ্দীপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করতে এসেছিলেন তাহমিনা তামান্না, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেদিন ক্লাস ভর্তি শিক্ষার্থীদের সামনে পোশাক নিয়ে শিক্ষকের করা অপ্রত্যাশিত এক মন্তব্য তাকে দীর্ঘমেয়াদে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম ক্লাসে 2023 সালে, তখন আমি যখন ঢাবিতে ভর্তি হই প্রথম ক্লাস করার সময় আমাকে একজন টিচার বলেছিল, আমি আর আমার বান্ধবী একসাথে নিকাব পরেছিলাম, আমাদের দুজনকে বলেছিল দাঁড়া করি যে আমরা কেন এইভাবে নিকাব পরে আছি, আমরা নিকাব পরে থাকার কারণে স্যার আমাদেরকে চিনতে পারবেন না বা আমাদের পরিচয় শনাক্ত করতে পারবেন না। সেক্ষেত্রে স্যারের নিরাপত্তা একটা ইস্যু হয়ে দাঁড়ায়। এখানে যদি নিকাব পরে অন্য কেউ চলে আসে সেখানে স্যাররা কিভাবে শনাক্ত করতে পারবেন, এটা বলেছিলেন। তো আবার এটাও বলেছিলেন আমাদেরকে যে কোরআনের কোন আয়াতে আছে যে মেয়েদের মুখ ঢেকে রাখতে হবে, সেটা রেফারেন্স নিয়ে আসার জন্য বলেছিলেন। পরবর্তীতে আমরা এটা নিয়ে একটু ভয় পেয়ে যাই। সেদিনের পর থেকে আর কখনো সামনের বেঞ্চে বসেননি তাহমিনা। আমি তখন ক্লাসের সেকেন্ড বেঞ্চে বসেছিলাম ওই দিন। এরপর থেকে আমি সব ক্লাসের পিছনের দিকে বসা শুরু করি। এর কারণ কি আমার মনে হতো সামনে বসলে হয়তো বা স্যার আমাকে জিজ্ঞেস করবেন যে আমি কেন মুখ ঢেকে আছি এখনো। একই অভিজ্ঞতার সম্মুখীন হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী শরীফ ওসমান হাদি। আমাকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিন, তখন 280 জন আমাদের ডিপার্টমেন্টের সেকশন ভাগ হয় নাই। ওই শিক্ষক আমার একটা কথা তার পছন্দ হয় নাই, সবার সামনে আমাকে তুলে নিয়ে পিছনে বসাই দিল। এটা আমি অনেক জায়গায় বলছি এবং বলতেছে এটা কোনো মাদ্রাসা না, এটা কোনো মক্তব না, এবং সে সবার সামনে আমাকে বলতেছে আই উইল হেল ইউর লাইফ। এবং ক্লাসের পরে আমার কিছু বন্ধুরা এসে আমার বলতেছে পরের ক্লাস থেকে তুমি তোমার ড্রেস পাল্টাও, আমি যদি পাঞ্জাবি টুপি না পরি। তখন আমার মাথায় করছে যে আমি পাঞ্জাবি টুপি পরারে সোয়াব মনে করি না, কিন্তু এটা আমার কালচারাল আইডেন্টিটি মনে করি যে বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে এই কোটি কোটি পাঞ্জাবি টুপি পরা মানুষের ভ্যাটের টাকায় ট্যাক্সের পয়সায় রাষ্ট্র চলে, সেইটা আমি পড়তে পারবো না কেন? প্রবলেমটা কি? আমার তো অধিকারের প্রশ্ন, আমার তো স্বভাবের প্রশ্ন না। দাড়ি টুপির কারণে তাকে বিদ্রুপাত্মক নামে সম্বোধন করেন বিভাগীয় প্রধান। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাডাম আমাকে হেফাজত বলে ডাকতেছে ক্লাসে, কারণ আমি মাথায় টুপি পরি। এই হেফাজত তুই দাঁড়া, কারণ আমার মুখে দাঁড়িয়ে আছে। এরপর আমিও সবসময় নিজেকে হেফাজত বলে পরিচয় দিচ্ছি। যারা হিজাব নিকাব পরে ক্লাসে অংশ নিতেন তাদেরকে চিহ্নিত করে রাখতেন আওয়ামীপন্থী শিক্ষক নেতা সমাজবিজ্ঞানের অধ্যাপক ডক্টর জিনাত হুদা। আমাদের ক্লাসে মোটামুটি অনেকজনই ছিল যারা হিজাব নিকাব এরকম পরে। তো জিনাত হুদা ম্যাম যখন রোল কল করতেন, তো কারা কারা হিজাব নিকাব পরে সেটা তিনি নোটিস করতেন। নোটিস করে সেই রুলগুলো উনি টুকে রেখেছিলেন। তো বেশ 1-2 মাস অথবা আরো কিছু সময় যাওয়ার পর সিআর এর মাধ্যমে তিনি এই রুলগুলো দিলেন যে এই রুলগুলো যেন ম্যাডামের সাথে দেখা করে নেক্সট ক্লাসের পরে। তো রুলগুলো যখন আমাদের চোখের সামনে পড়লো তখন তো আমরা বুঝেই ফেলেছি যে সবগুলা মেয়ে প্লাস আমরা যারা হিজাব পরি বোরকা পরি তাদেরই রুলগুলা সব। তো তাদের সবাইকে তিনি ডাকলেন, সেখানেও সেম তিনি ওয়াজ বললেন যে আমিও ইসলাম প্র্যাকটিস করি, তারপর আমিও রোজা রাখি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত হজ করেছি। তো তখন বললেন যে এভাবে পরীক্ষা দেওয়া যাবে না, মুখ খোলা রেখে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার হলে এভাবে কোনোভাবেই বসা যাবে না। এখানেই শেষ নয়, বোরকাকে নাইট ড্রেসের সাথে তুলনা করেন ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষক। প্রায় আমি আর আমার ফ্রেন্ডরা আমরা এরকম ক্লাসে যাই, ক্লাসে একটু 3-4 মিনিট আমাদের লেট হয়, স্যারের পিছিয়ে আমরা ঢুকি। তো স্যার প্রথমে আমাদেরকে দাঁড় করায় আমাদেরকে জিজ্ঞেস করে যে কেন দেরি হলো, কোথা থেকে আসছেন। তো বললাম যে হল থেকে গেলাম। তো তারপর আমাদেরকে আবার জিজ্ঞেস করা হয় যে কি পরে আসছেন এগুলা, কোন দেশের কালচার, আমাদেরকে জিজ্ঞেস করে কোন দেশের কালচার, কোন দেশীয় পোশাক পরে আসছেন। তো আমি জাস্ট বলি যে আমার যে বোরকা পরা ছিল, আমি বললাম স্যার এটা সম্ভবত ইরানি স্টাইল। তো তখন ও ইরানে কি এরকম ক্লাসে স্টুডেন্ট দেরি করে আসতে বলে, এরকম বলে। প্লাস আমার পাশে আমার ফ্রেন্ড ছিল, তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি এটা কি পরছেন, আপনার দেখতে নাইট ড্রেসের মতো। তো এটা খুবই ক্লাসের সামনে এটা খুবই অপমানজনক ছিল আমাদের জন্য যে নাইট ড্রেসের মতো, বোরকাকে বলা হচ্ছে নাইট ড্রেসের মতো। তো সেই জায়গা থেকে পুরো ক্লাস দেখা গেছে হাসাহাসি করতেছে। আমার পাশে আরেকজন ফ্রেন্ড ছিল, তাকেও এরকম অনেকক্ষণ ধরে অপমান করা হচ্ছিল। তারপরে ক্লাসে বসতে দেয়, আচ্ছা ঠিক আছে বসেন। হিজাব নিকাব পরার কারণে পরীক্ষা হলে হেনস্থার শিকার হয়েছেন অসংখ্য নারী শিক্ষার্থী। কলা অনুষদের এক শিক্ষক হিজাব না খোলার কারণে প্রশ্নপত্র না দিয়ে পরীক্ষা আটকে রাখেন। যখন আমাদের প্রথম মিড হয় ফার্স্ট ইয়ারে, তো ওই মিডের সময় একজন টিচার আমাকে এসে বলেছিলেন যে তোমাকে মুখ খুলতে হবে, না হলে আমি তোমাকে পরীক্ষার প্রশ্ন দিব না, এরকম একটা কথা বলেছিলাম। তখন আমাকে বাধ্য হয়ে মুখ দেখিয়ে তারপর প্রশ্ন নিতে হয়েছিল, এরকম একটা কাজ হয়েছে। আর এটা এরপর থেকে আমার সব সেমিস্টার ফাইনালের সময় আমার মুখ খুলে টিচারকে দেখিয়ে তারপরে পরীক্ষা দিতে হয়েছে। আমি অনিচ্ছা সত্ত্বেও এটা করতে হয়েছে। এটা আমার পরীক্ষার মধ্যে যথেষ্ট প্রভাব ফেলতো। দেখা গেছে যে আমি পরীক্ষার সময় আমার একটা আতঙ্ক থাকতো আমার মধ্যে যে
আমাকে তো মুখ দেখাতে হবে, পাশে হচ্ছে ছেলেদের সিট পড়তো, আমার পাশে মেয়েরা বসলেও পাশে তো ছেলেরা থাকতো, তো একটা ভয় কাজ করতো যে আমি তো সবসময় মুখ ঢেকে থাকি, তো এখন যে আমি মুখ খুলবো কেউ কি দেখে ফেললো কিনা। পরীক্ষা চলাকালীন হল থেকে একদল নারী শিক্ষার্থীকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে সমাজবিজ্ঞান অনুষদে। আমাদের হচ্ছে একদিন পরীক্ষা ছিল, অন্যান্য স্বাভাবিক সাধারণ পরীক্ষার মধ্যে মিড টার্ম পরীক্ষা ছিল। তো আমরা সবাই পরীক্ষা দেওয়ার জন্য নর্মালি ক্লাসের মধ্যে বসে গেছি যে আমরা সবাই পরীক্ষা দেবো। এখানে ছেলেরা মেয়েরা সবাই তো মিক্সড আপ করেই বসে পরীক্ষা দেওয়ার জন্য। তো পরীক্ষা শুরু হওয়ার 2-3 মিনিট আগে স্যার মানে একদম ইনস্ট্যান্ট আমাদের খাতা দেওয়াও হয়ে গেছে। আমরা খাতায় হচ্ছে মার্জিন করে ফেলছি, আমরা সবকিছু রোল রেখে আমরা রেডি যে পরীক্ষা দেবো। তো ওই টাইমে তার কিছুক্ষণ আগেই স্যার প্রায় 2-3 মিনিট আগে স্যার বলতেছে, খায়রুল স্যার মানে সমাজবিজ্ঞান বিভাগে খায়রুল চৌধুরী স্যার, তো উনি বলতেছে যে আপনারা যারা হিজাব পরে আছেন হিজাব খুলে ফেলেন। সাডেনলি এই কথাটা শুনে আমরা সবাই একদম মানে হতভম্ব হয়ে গেছি যে আসলে এটার কারণ কি, রিজন কি, এরকম তো এতগুলা পরীক্ষা দিচ্ছি, এত স্ট্রিক্ট প্রবলেম কখনো হয় নাই। তো আমরা সবাই আর কি চুপচাপই ছিলাম, মানে প্রায় 2-3 মিনিট মতো আমরা চুপ হয়ে গেছি যে কেউ কোনো রেসপন্স করতেছে না। ক্লাসে যারা হিজাব পরে না বা ছেলেরা যারা ছিল তারাও কোনো প্রতিবাদ করে না, এবং আমরা যারা আছি আমরা একদম মানে টার্গেট পয়েন্টেড হয়ে গেছি যে হচ্ছে স্যার আমাদের দিকে তাকাই বারবার বলতেছে যে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না, আপনারা কি আমার কথা বুঝেন না, কথা কি আমি কি তো বাংলাতেই কথা বলতেছি, আপনারা কি আমার কথা কি মানে কানে লাগতেছে না। এরকম বলার পরে একটা মোমেন্ট মানে পরীক্ষা শুরু হওয়ার মুহূর্তে তখন স্যার বলছে যে যারা হিজাব খুলতে পারবা না তারা হচ্ছে বের হয়ে চলে যাও। তো তখন সামনে বসেছিল আমাদের একজন সহপাঠী, ও তো খাতা জমা দিয়ে বের হয়ে চলে গেছে। তো তারপরে আমরা আর কি একটু সাহস পাইছি, তখন আমরা মোটামুটি প্রায় 11-12 জন মতো আমরা হচ্ছে খাতা জমা দিয়ে বের হয়ে চলে গেছি। বের হয়ে যাওয়ার পরে বাহিরেই আর কি ওখানে দাঁড়ায় আছি যে এখন কি করা যায়, মানে পরীক্ষা একটা দিতে না পারলে আমরা মেজরিটি তো প্রায় 10-12 জন, বেশ অনেকজনই হয়। তো তখন ওইরকম একটা মোমেন্টে অফিস সহকারী যারা ছিল তারাও চলে আসছে যে কি হয়েছে, সমস্যা কি। একটা মেয়ে তো কান্না করে দিছে, আমাদের মানে ব্যাচেরই হচ্ছে আরেকটা মেয়েও পুরো কান্নাকাটি করে দিছে, আমি ভালো একটা প্রিপারেশন নিয়ে আসছি, আমি পরীক্ষা দিতে পারবো না, শুধুমাত্র হিজাব পরার কারণে আমি পরীক্ষা দিতে পারবো না। অধিকার ভিত্তিক সংগঠন প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া ইন ডিউকে দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন একাধিক ভুক্তভোগী। আমরা এরকম স্টোরি পেয়েছি যেখানে ভাইভাতে তুই তুকারি করে কথা বলছে, জাস্ট মুখ খুলবে না বলার কারণে তুই তুকারি করে কথা বলছে যে তুই মুখ খোল। এইভাবে একজন টিচার কিভাবে বলতে পারে আমি জানি না, তুই মুখ খোল। লিটারালি যতগুলো কথা বলা হচ্ছিল তুই করে চিল্লায় চিল্লায় বলা হচ্ছিল। এই হচ্ছে স্টোরি। আর সাদেকা হালিমের রুমে তো যাওয়াই যেত না নিকাব পরে, উনি হচ্ছে অনেক বেশি নিঃশ্বাস বন্ধ করে কেন কে আসতে বলছে। আমাদের এক ফ্রেন্ডকে বলতো ব্যাটম্যান, হ্যাঁ ব্যাটম্যান বলছিল আমাদের এক, তো আপনি তো ব্যাটম্যান না, সরি আপনি ব্যাট উইমেন, কারণ ব্ল্যাক নিকাব পরা ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্বাস কেন্দ্রিক চর্চার আঘাত ভুক্তভোগীদের মন মননের উপর বিপর্যয় সৃষ্টি করতে পারে। হিজাব পরা এটা কিন্তু একটা বিশ্বাস থেকে এসছে, একটা বিশ্বাস থেকে। তুমি যদি আমার বিশ্বাসে আঘাত করো তাহলে এটা অনেক বড় আঘাত, এটা আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করবে, যেটা ওই ছেলে মেয়েদের ক্ষেত্রে ঘটেছে। আমার বিশ্বাস, আমার সেই বিশ্বাসের আমি এখান থেকে সরতে পারতেছি না। তো স্বাভাবিকভাবে এটা আমাকে ওই যে ট্রমাটিক এক্সপিরিয়েন্স, সে লেখাপড়া ছেড়ে দিয়েছে, সে আর আসে না, কন্টিনিউ করছে না, এগুলো হলো এগুলো কনসিকুয়েন্স। তার তো ট্রিটমেন্ট দরকার, তার কাউন্সিলিং দরকার, এবং এগুলো সমাজ থেকে দূর করা দরকার। ইট ইজ কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। গণতন্ত্রের কথা শোনায় আর কি, এটা গণতন্ত্র বলে? এটা ধরনের ডিসক্রিমিনেশন, যা আপনি পোশাকের ভিত্তিতে আপনি মানুষকে জাজ করছেন এবং তার ক্ষতি করছেন আর কি, তার মেন্টাল, আপনি তার মধ্যে সাইকোলজি ট্রমা তৈরি করছেন, সেটাতে আপনার হয়ে যাবে একটা পর্যায়ে যেতেও পারে। তার মধ্যে আপনি তার কেরিয়ার তাকে ধ্বংস করে দিচ্ছেন। ভাইবা বোর্ডে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন বাদ দিয়ে শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছদই যেন মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছিল কতিপয় শিক্ষকের। ভাইবাতে আই হ্যাড টু ফেস আ লট, মানে আমি মাস্টার্স পর্যন্ত অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার 10টা ভাইবা দিয়েছি। 10টা ভাইবার মধ্যে আমার মনে হয় 8টা ভাইবাতেই আমার প্রথম প্রশ্ন ছিল যে ওয়াই এম আই কাভারিং মাই ফেস, এন্ড এরপর তাদের সাথে আমার কোরআন নিয়ে বা মানে রিলিজিয়াস পার্সপেক্টিভ নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বই হচ্ছে আসলে আমার ভাইবা। বাকিদের ভাইবা হতো কোর্স রিলেটেড, টপিক রিলেটেড, আর আমার ভাইবা হতো যে আমি কেন এরকম, আমি কেন নিকাব পরি, সৌদি আরবে তো অনেকে নিকাব পরে না, আপনি কেন পড়ছেন। এরপরে খুব ক্লিয়ারলি আমাকে বলে দেওয়া হতো যে আমি কখনো ডেস্ক জব পাবো না। ভাইবাগুলোতেই জিজ্ঞেস করা হতো তুমি মাদ্রাসায় পড়ুয়া ছিলে, হিস্ট্রি নিচ্ছ কেন? সো আমি সে আখতারুজ্জামান স্যারকে যেটি উত্তর দিয়েছিলাম প্রথম দিন, যে স্যার আমার জানার আগ্রহ, আমি জানতে এসেছি। ভাইবাতে যখন আমি যাই তখন আমাকে প্রথমে নিকাব খুলতে বলে, বাট আমি বলি স্যার আমার কফ, আই এম ফিলিং কফ। তো তখন উনি বলে যে আচ্ছা ঠিক আছে, তখন কোভিড ছিল যেহেতু কম্প্রোমাইজ করা হয়। তো আমাকে জিজ্ঞেস করে যে উল্টাপাল্টা প্রশ্ন, যেমন হচ্ছে আপনি টাইম পাস করেন কিভাবে, কি করেন, এই ডিপার্টমেন্টে কেন আসছেন, আপনার জন্য তো আপনার সাথে স্যুট করে এরকম অনেক ডিপার্টমেন্ট আছে। তারপর আবার এইভাবে বলে যে
আপনি কিভাবে টাইম পাস করেন? আমি বললাম যে আমি হচ্ছে বই পড়ে বা হচ্ছে এরকম ইউটিউব বা টিভি। তো যখন টিভির কথা বললাম স্যার বলে উঠে যে ও ইউ ওয়াচ টিভি, কোন ধরনের প্রোগ্রাম দেখেন? তো আমি বললাম স্যার ডিবেট বা হচ্ছে প্রিজিং এরকম। স্যার বলে যে ও তাহলে আপনার ফেভারিট প্রিজার কে? তো আমি বললাম যে স্যার ডক্টর জাকির নায়ক। তো স্যার তেলে বেগুনে জ্বলে উঠে, ম্যামও যে হু ইজ ডক্টর জাকির নায়ক, আই ডোন্ট নো হিম, যাও তার কাছে যাও, এরকম বলে বের করে দেয়। লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভুইয়া মনে করেন, ধর্ম চর্চার কারণে বৈষম্য কিংবা হেনস্থা দুর্ভাগ্যজনক। গত 15 বছর পতিত আওয়ামী সরকার ধর্মকে দুর্বৃত্তায়ন করেছে। যে ঘটনাগুলো ঘটেছে সেটা আসলে খুব আনফর্চুনেট যে আমরা লাস্ট 15 বছর দেখেছি যে ধর্ম পালনকে, স্পেশালি ইসলাম ধর্ম পালনকে বিগত সরকার বা রাষ্ট্রীয় পর্যায় থেকে এটাকে পুরাটা ভিলেনাইজ করে ফেলেছে। দাড়ি টুপি বা হিজাব পরা এটা তো একটা মানুষের রিলিজন এবং রিলিজিয়াস এক্সপ্রেশন, তাই না? সে তার রিলিজিয়াস এক্সপ্রেশনটা, আমি সবসময় মনে করি রিলিজিয়নটা একটা স্পেকট্রামের মতন। হ্যাঁ, তো কেউ এক ওয়াক্ত নামাজ পড়লেও সে মুসলিম, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়লেও মুসলিম। মনে করেন আমি তো মুসলিম, হ্যাঁ, তো এখন আমি কিভাবে এক্সপ্রেস করছি, আমি সেই স্পেকট্রামের কোথায় পড়ি, হ্যাঁ, আমি কি মাথায় ঘুমটা আছে কি নাই, এগুলো সব তো আমার ব্যক্তিগত একটা জায়গা থেকে, তাই না? স্টেট, হ্যাঁ, আজকে পড়ছি না কালকে পড়তে পারি, তাই না? তো এইগুলা নিয়ে আসলে এখন আপনি যদি ধর্ম পালনকে ভিলেনাইজ করেন, ক্রিমিনালাইজ করেন, তাহলে এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা। হ্যাঁ, আপনি যদি বলে থাকেন যে বাংলাদেশ সেকুলার কান্ট্রি, তারপরে আপনি মেজরিটি মুসলিম কান্ট্রি হয়ে সেখানে মুসলিমদেরকে তার রিলিজিয়াস এক্সপ্রেশনটাকে আপনি ভিলেনাইজ করে ফেলছেন, আপনি যেটা আমরা লাস্ট 15 বছর দেখেছি, সেটারই একটা রিফ্লেকশন আনফর্চুনেটলি আমাদের একাডেমিয়াতে বা হয়তো ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখেছি। এবং এই ঘটনাগুলো আসলে আমি এর আগেও যখন শুনেছি আমার কাছে এটা খুবই শকিং লেগেছে, কারণ আনকনসিয়াসলি, সাবকনসিয়াসলি অর কনসিয়াসলি কোনোভাবেই আমি অ্যাজ এ ফ্যাকাল্টি তো কখনো আমার স্টুডেন্টদেরকে এইভাবে ডিসক্রিমিনেট করে দেখি নাই, এবার সে যেই ধর্মেরই হোক না কেন। পোশাক পরিচ্ছদে ইসলামী আবহ থাকার কারণে ফলাফলের ক্ষেত্রেও চরম বৈষম্যের শিকার হয়েছেন অনেকে। এরকম অনেক ছেলে মেয়েরা আছে তো, আমাদের মেয়েরা, বিশেষ করে মেয়েরা, ছেলেদেরকে দাড়ি টুপি, ছেলেদেরকে তো অত বোঝা যায় না, ছেলেদের তো ড্রেস কোড অত বোঝা যায় না, কিন্তু মেয়েরা যারা পর্দা করে বা যারা একটু ধর্ম নিয়ে থাকতে চায় তাদের তো ড্রেস আপটাই ডিফারেন্ট থাকে। কিন্তু ছেলেদের অনেকের আছে যে বোঝা যায় না, বা ছেলেরা হাইড করতে পারে, যারা এক্সট্রিম মাদ্রাসা থেকে না আসছে বা জুব্বা না পড়তেছে। কিন্তু ওই জন্য ছেলেরা যত না ভিকটিম হয়েছে, মেয়েরা অনেক ভিকটিম হয়েছে। আমার একটা ছাত্রী ছিল শিউলি নাম, মেয়েটা এখন কাতারে থাকে। সেই মেয়েটাকে তো একদম 30-এ 0 দিল, যাতে করে মেয়েটা একদম মানে নিচে, সেই একদম নিচে চলে গেছে। সেই মেয়েটা অনেক কান্নাকাটি করছে। আমি তখন ছোট লেকচারার, আমি তো আমার কাছে আসছে ম্যাডাম আমাকে এই এরকম করছে। আমি ওকে বিভিন্ন জায়গায় বলছি তুমি এখানে যাও, ভিসি স্যারের কাছে যাও, প্রভিসি স্যারের কাছে যাও। ওনাকে ওর বাবাকে নিয়ে, বাবাটা মারা গেছেন পরে, ভাইকে নিয়ে, বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু কেউ কিছু করতে পারে নাই। আমি যখন ভাইভাতে ঢুকি, স্যার প্রথমেই আমাকে দেখে কেমন একটু ফুঁসে উঠে, আমাকে বসতে বলে, প্লিজ হ্যাভ ইউর সিট। আমি যখন বসি তখন আমাকে বলে যে ডিফাইন থিসিস উইথ 3 রেফারেন্সেস, যেটা খুবই ইম্পসিবল। আমি বুঝতে পারছি যেটা ফান করার জন্যই বলতেছে। তো আমি চুপ করেছিলাম, চুপ করে থাকার পর বা হচ্ছে থিসিসটাকে ডিফাইন করার চেষ্টা করতেছিলাম। তো খুবই ইনসাল্ট করে যে এত বড় হয়েছেন এখনো এটা জানেন না, এটা বলতে পারেন না, সারাদিন তো 10 তলায় প্রোগ্রাম করেন আপনারা, ম্যানার শিখায় নাই কেউ। আসলে আমাদেরকে ইন্ডিকেট করা হয়েছে যে আমরা এত এত প্রোগ্রাম করি, ইভেন্ট করি, এটাকে ব্যঙ্গ করা হয়েছে। তো আমি বললাম যে স্যার ওটা তো ইনফর্মাল প্রোগ্রাম, এটা তো ফর্মাল কনভারসেশন। তখন বলে যে কি ও ফর্মাল কনভারসেশন কিভাবে হয় সেটাও জানেন না, তারপরে তো ম্যানারলেস, অনেক ম্যানারলেস আপনারা। আপনি তো এখনো সরিও বলেন না, বাট আমি সরি বলি। তো স্যার আমার অনেক চিল্লাচিল্লি করে, অনেক বাজেভাবে কথা বলে। তো ইভেন আমাকে মার্কস অনেক কম দেওয়া হয়, যেখানে আমার থিসিসে নাম্বার থাকে 4, সেখানে উনি আমাকে প্রায় B- বা B+ এরকম মার্ক দেয়। এটা বোঝাই যাচ্ছে কোনো কারণ ছাড়া, ভিতরের কোনো কোশ্চেনই ছিল না, জাস্ট আমরা প্রোগ্রাম করি সারাদিন, আমরা গবেষণা করে উল্টাই ফেলতেছি ক্যাম্পাসে, কিন্তু নিজেরা কিছু শিখি না, কিছু জানি না, মূর্খ এই ধরনের বিহেভ করে আমাকে বলছে ঠিক আছে বের হয়ে যান, এদেরকে আর কি প্রশ্ন করবো, এরা আর কি করতে পারে, হ্যাঁ যান বের হয়ে যান। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চারের গবেষণায় উঠে এসেছে ফেসবুকে ইসলামিক পেজে লাইক, কমেন্ট, টাকনুর উপর প্যান পরা, এমনকি ফজরের নামাজ পড়ুয়াদেরও টার্গেট করত ছাত্রলীগ। আমরা যে গবেষণা রিপোর্টটা পাবলিশ করেছি ওখানে দেখিয়েছি যে কি কি কারণে টর্চার হয়। এর মধ্যে কিছু ছিল যে ইসলামিক কোনো পেজে লাইক দিয়েছে, অথবা একটা ওয়াজ শেয়ার করেছে, অথবা কোনো কোথাও কমেন্ট করেছে, ইসলামিক কমেন্ট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটির হিজাবের পলিসি নিয়ে সমালোচনা করেছে,
এই জন্য টর্চার করেছে। আবার একজন ভিকটিমের ক্ষেত্রে এরকম হয়েছে যে তার ফোন ইন্টারোগেট করে, ফোন চেক করে তারা ফোনের মধ্যে একজন মানুষের ছবি পেয়েছেন যার হচ্ছে দাড়ি টুপি আছে, মানে দেখতে জামাত নেতার মতো মনে হয়, এবং এটার জন্য তাকে টর্চার করা হয়েছে যে তোমার ফোনে জামাত নেতার ছবি পাওয়া গেছে, তার মানে হচ্ছে তুমি আসলে জামাত শিবির বা সামহাউ ইসলামিক কানেক্টেড আছে। কিন্তু সে বললো যে ওই ছবিটা ছিল হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির। তো ইসলামিক ফাউন্ডেশনের ডিজি যিনি ছিলেন সম্ভবত শামীম আফজাল, উনি ওই ভদ্রলোক তো আওয়ামী লীগেরই লোক, কিন্তু যেহেতু সে দাড়ি টুপি আছে এই জন্য তার ছবি তার ফোনে থাকার কারণে তাকে ইসলামিক কানেকশন আছে বা জামাত শিবির কানেকশন আছে, এটা এই জন্য টর্চার করা হয়েছে। অনেকেই টর্চার করা হতো যে কোনো না কোনোভাবে সে রেগুলার নামাজ পড়ে বা টাকনোর উপরে প্যান্ট পরে, এটা একটা বড় সিম্বল ছিল, বা দাড়ি আছে, অথবা অন্যদেরকে নামাজের জন্য ডাকে। এ ধরনের কারণে অনেকে টর্চার করা হয়েছে। এবং হলগুলোতে আমাদের কাছে এরকম অনেকে সাক্ষাৎকার দিয়েছে যে ফজর নামাজে কারা কারা নামাজ পড়তে যায়। এটার একটা কারণ ছিল যে মানে মুসলমানদের বা সাধারণ ছাত্রদের মধ্যে যারা ইভেন নিয়মিত নামাজও পড়ে, অনেকে হয়তো ফজর নামাজ ঠিক মতো পড়ে না, ঘুমায় বা এরকম হয়। তো তাদের একটা ধারণা ছিল যে যারা ফজর নামাজ পড়ে এরা হয়তো শিবির, তো এদেরকে টার্গেট করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী মনোবিজ্ঞান বিভাগের শাহরিয়াদ। আওয়ামী আমলে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ ছিল না শিবিরের। তখন শাহরিয়াদের ইসলামী অনুশাসন পালনকে পর্যবেক্ষণে রাখে বর্তমানে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এক পর্যায়ে অপর একজনের সাথে হওয়া ধর্মীয় কথোপকথনকে পুঁজি করে রাতভর নির্যাতনের পর তাকে হল থেকে বের করে দেয় ছাত্রলীগ। নামাজের জন্য তাকে মসজিদেও যেতে দেওয়া হয়নি। মাজেদ আমাকে একটা খাটের উপরে বসায়, মাহমুদকে একটা খাটের উপরে বসানোর পরে আমার হচ্ছে ডান পায়ের উরুতে একটা হচ্ছে পাইপ দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে ওই পাইপটা আসলে ভেঙে যায়, কয়েক টুকরো হয়ে যায়। হওয়ার পরে এরপরে মাজেদ, তারপরে তুহিন, বাবু, এরকম আরও 5-6 জন ছিল। এরা হচ্ছে আমাকে চড় থাপড় মারা শুরু করে। এরপর জুনিয়রটাকেও মারার পরে আমি বলি যে ওই জুনিয়র কোনো শিবির সম্পৃক্ত না, ঠিক আছে, আমি ওই শিবিরের সাথে সম্পৃক্ত না। বলার পরে হচ্ছে ওরা তাও আমাদেরকে ছাড়ে না আর কি। তো জুনিয়রকে হচ্ছে কয়েকটা চড় থাপড় মেরে ওর রুমে পাঠিয়ে দেয়। মারধরের এক পর্যায়ে সকালে তাকে হল ছাড়ার নির্দেশ দেয় ছাত্রলীগ, কিন্তু ফজরের সময় এসে পুনরায় তার রুমে তালা দেয় নিষিদ্ধ সংগঠনটি। শুরু হয় দ্বিতীয় পর্বের নির্যাতন। পরে আবার ফজরের সময় হয়, তখন আমি বলি যে আমি মসজিদে যাবো, নামাজ পড়তে হবে আমার। তো পরে ওরা হচ্ছে আমাকে বলে যে না, তুই নামাজ পড়তে পারবি না, তুই রুমে থাক। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি রুমে নামাজ পড়বো, আপনারা হচ্ছে আমাকে অজু করার ব্যবস্থাটা করে দেন, অন্তত আমি অজুটা করি। তো আমার সাথে আরেকজনকে দেওয়া হয়, আমি অজু করি। তো পরে ওরা 4-5 জন রুমে ঢুকে, আমি এই পাশ দিয়ে এক পাশে নামাজ পড়তেছিলাম, যাই নামাজ দিয়ে। নামাজ পড়ার পরে মানে আমি উঠে খাটে বসার সাথে সাথে ওরা হচ্ছে কী করে, আমাকে জিজ্ঞেস করে যে তুই যে শিবির করস, এটার হচ্ছে মানে কারা কারা এটার সাথে সম্পৃক্ত আছে, এদের একটু ইনফরমেশন দেওয়া লাগবে। আমি বলছি ভাই আমি চিনি না আসলে কারা শিবির করে ক্যাম্পাসের মধ্যে। মানে আমার জায়নামাজটা আমি উঠাই না, আমার পায়ের নিচে জায়নামাজ, আমি খাটের উপরে বসা, ঠিক আছে। আমাকে হচ্ছে চড়তাপড় মারা শুরু করে আর কি। আমার মুখের মধ্যে হাত ঢুকাই দেয় আর কি সাকিবুল সুজন, বলে যে তুই ইনফরমেশন দিবি না হয়তো আজকে মেরে ফেলবো। পরে হচ্ছে ওরা আমার রুমে হচ্ছে আমার জুনিয়র আব্দুল্লাহ আল মাহমুদকে আবার ডেকে আনে, ওর রুম থেকে আবার ডেকে আনে আমার রুমে, ডেকে এনে হচ্ছে দুজনকে 2 খাটের উপরে, আমি যে খাটে থাকতাম এটার উপরে দুজনকে বসানোর পরে আবার জিজ্ঞেস করা শুরু করছে। তো ও অস্বীকার করে, আমি অস্বীকার করি আর কি। তো দুজনকে দুইটা গ্রুপ আর কি, আমাকে আমার সিনিয়ররা মারে, মাহমুদকে মাহমুদের সিনিয়ররা মারে, ঠিক আছে। এরপরে খাটের পায়া, তারপরে হচ্ছে চেয়ারের পায়া, স্ট্যাম্প। আর ওই সময় ওয়ার্ল্ড কাপ চলতেছিল, তো যার সুবাদে হলের পতাকা লাগানোর জন্য অনেকগুলো স্ট্যান্ড ছিল আর কি, মানে ব্যালকনিতে অনেকে পতাকা লাগাইছিল বাঁশ দিয়ে, ওই বাঁশ নিয়ে এসেও আমাকে পেটায় আর কি। প্রথম বর্ষে বন্ধুদের সাথে হলে যান আবু বকর, কিন্তু তার দাড়ি টুপির কারণে সেখানে শিবির বলে পরোক্ষ হুমকির শিকার হন। ভয়ে আর হলে প্রবেশ করার সাহস পাননি তিনি। আমি আমার বন্ধুদের সাথে প্রথম দিকে যখন ফার্স্ট ইয়ারে হলে যেতাম, একদিন এক ছেলে হঠাৎ করে বলেই ফেললো যে তুই তো শিবির, হলে কি তোর? হ্যাঁ, গেস্ট রুমে বসে। তো আমার সাথে যারা ছিল তারা তো খুব মানে ভয় পেয়ে গেল। আমিও মানে এক ধরনের সিন ক্রিয়েট করে যদি আঘাত করা হয় সেটি সুযোগ ছিল। ফলে আমি এরপর থেকে হলে যাওয়া বন্ধ করে দিলাম। আমার বন্ধুবান্ধব যারা ছিল, আমার ক্লাসমেটরা আমাকে খুব ভালোভাবে জানতো, কারণ তারা আমার পড়াশোনার জায়গাটা দেখতো। সকলের সাথে আমি একেবারে দারুণভাবে মিশেছি, হ্যাঁ। ফলে সকলেই আমাকে খুব ভালোবাসতো। ফলে আমার বন্ধুবান্ধব যারা ছাত্রলীগ করেছে,
তাদের সাথেও কিন্তু এক সময় সেকেন্ড ইয়ারে যখন উঠি তাদের সাথে আমার ক্লাসের পড়াশোনার কারণে তারাও আমার প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং সেই সুযোগে আমি তাদের সাথে ধীরে ধীরে হলে যাওয়া শুরু করি। তার আগ পর্যন্ত আমি হলে যাইনি। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন সার্জেন্ট জহুরুল হক হলের বিতর্ক সংগঠন হাউস অব ডিবেটর্স এর সাবেক সভাপতি মাহাদি হাসান, কিন্তু দাড়ি ও টুপি থাকার কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ভয় দেখিয়ে প্রার্থিতা থেকে বিরত থাকতে বাধ্য করেন। আমার ডিউডিএস এর প্রেসিডেন্ট ইলেকশন করার ইচ্ছে ছিল এবং ওইরকম একটা পরিবেশও ছিল। আমি বিশ্বাস করি যে আমার তখন যে এরকম সবার মাঝে জনপ্রিয়তা বা আমাদের যে অ্যাকসেপ্টেন্স ছিল, বিতার্কিক হিসেবে যে গ্রহণযোগ্যতা ছিল, ইলেকশন করলে আমাদের ভালো করারও সম্ভাবনা ছিল। কিন্তু পরবর্তীতে যেটা হয় যে আমার আসলে প্রথমবারের মতো আমি আমার আউটলুকের কারণে কিংবা হচ্ছে আমার পোশাক আশাকের কারণে আমি যেই সমস্যার সম্মুখীন হয়েছি, তখন আমাকে যেটা বলা হলো, যারা ডিউডিএসএ নির্বাচন কন্ট্রোল করেন বা যারা নিজেদের ক্যান্ডিডেটকে বের করার নোংরা রাজনীতি করতেন, এখনও করেন অনেকে, বা গত 5ই আগস্টের পর থেকে তারা এখন আর নেই, তো ডিউডিএসের নির্বাচন নিয়ে যে নোংরা রাজনীতি করতেন তাদের পক্ষ থেকে আমাকে জানানো হলো যে আমি যদি ইলেকশন করতে যাই, আমি তখন যেহেতু অনার্সে ফার্স্ট হয়েছি, আমার মাস্টার্স চলে তখন, তো বলা হলো যে আমি যদি ইলেকশন করতে যাই তাহলে আমাকে শিবির ট্যাগ দিয়ে ইলেকশন থেকে তো বহিষ্কার করা হবেই, পাশাপাশি আমি ক্যাম্পাসে শিবির ট্যাগ খাওয়ার কারণে ভবিষ্যতে আমার ক্যারিয়ারও হুমকির মুখে পড়বে। এটা বলার পরে আমি তখন আমার কাছে যেটা মনে হলো যে আমার আসলে ডিউডিএসের ইলেকশনটা তো লাইফের একমাত্র গোল না, আমার তো ক্যারিয়ারটা নিয়ে আমার ভালো চিন্তা আছে। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে ফাইন, বৃহত্তর স্বার্থের জন্য ডিউডিএসের ইলেকশনটা ছেড়ে দেই। তো আমার যেটা বলা হলো যে আমি যেহেতু পাঞ্জাবি পরি, দাড়ি আছে, টুপি আছে, মাদ্রাসায় পড়েছি, আরবি বিভাগ থেকে পাশ করেছি, সুতরাং আমাকে শিবির বানানো, শিবির ট্যাগ দেওয়াটা খুব সহজ। এটা বলেই আসলে আমাকে তখন নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল। ইসলাম বিদ্বেষী এই আচরণ গড়ায় হামলা পর্যন্ত। 2024 সালে পবিত্র রমজান উপলক্ষে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনার আয়োজন করে আইন বিভাগের একদল শিক্ষার্থী। এই প্রোগ্রামে সন্ত্রাসী কায়দায় হামলা চালায় ছাত্রলীগ। হামলায় একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। জোহরের নামাজের পর আমরা আসার পর তখন মসজিদের যে দায়িত্বে ছিল সমিতির সভাপতি, সে আমাদেরকে বলে যে এখানে প্রোগ্রাম করা যাবে না, প্রক্টর অফিস থেকে নিষেধ করা আছে। তারপর তার সাথে এসে যুক্ত হয় শাহবাগ নাকি লালবাগ থানা ছাত্রলীগের একজন ব্যক্তি, নেতা। তো সেও আমাদের সাথে একটু বাজে বিহেভ করার চেষ্টা করে। এরপর আমরা ভাবলাম যে আমরা ভেজাল এড়িয়ে আমরা ভাবি যে ঠিক আছে, ওকে আমরা এখানে করবো না। আমরা যখন এটা ভেবে আমরা বেরিয়ে যাচ্ছিলাম মসজিদ থেকে বেরিয়ে, আমরা ভাবছিলাম ঠিক আছে আমরা আইন বিভাগের মাঠেই করি, ছোটো, যেহেতু আমাদের প্রোগ্রামটা বড় কোনো প্রোগ্রাম না, জাস্ট 15-20 জনের আয়োজন, তো আমরা মাঠেই করি, তাহলে একটু কষ্ট হতে পারে বা নয়েজের সমস্যা হতে পারে। বাট যখন করতে গেলাম, যখন আমরা গেটে গেলাম বের হওয়ার জন্য, তখনই শুরুটা এরকম যে আমার একটা ছোট ভাইকে, আমার আইন বিভাগেরই ছোট ভাই, তাকে একটা সন্ত্রাসী সে এসে একটা ধাক্কা দিল এবং একটা থাপ্পড় দিল। তারপর আমি এগিয়ে গেলাম যে কি হয়েছে, গায়ে হাত তুললেন কেন, এরকম। তখন তারা তো একসাথে অনেকজন ছিল, তারা সবাই মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমাকে কয়েকবার চলে যাওয়ার চেষ্টা করে, কয়েকবার পড়ে যায়। তারা পড়ে ওঠার চেষ্টা করলে আবার ফেলে দেয়, এরকম। আমার সাথে মোবাইলটা ছিল, মোবাইলটা তারা নিয়ে যায়। তারপর আমিকে মারতে মারতে আস্তে আস্তে রাস্তার ওই পাশে পাঠিয়ে দেয়। তো সেখানেও সর্বশেষ একজন অনেক জোরে একটা লাথি মারে, যার কারণে আমি নিচে পড়ে যাই। বের হয়ে দেখি আমার বন্ধু সাফওয়ান একটা বাগবিদণ্ডার মতো, ওই মসজিদ থেকে বের হয়ে মেন যে গেটটা ছিল, গেটের বাইরে আর কি, তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম লেগে যায়। তো আমি মনে করছি হয়তো যেহেতু সাফওয়ান একটু স্বাধীন চেতা বা দৃঢ় চেতা, তো তার সাথে হয়তো বা একটু ঝামেলা হয়েছে বা এই ধরনের একটা বিষয়। তো আমি ইন্টেনশনালি দ্রুত যাই যাতে করে ঝামেলাটা সলভ করতে পারি। কিন্তু আমি যাওয়া মাত্র, আমি আর সাফওয়ানের কাছে যাইতে পারি না, গেট ক্রস করা মাত্রই তারা আমাকে ধরে ফেলে, দাড়ি ধরে, আমার চুল তখন বড় ছিল বাবরি স্টাইলে, তো চুল ধরে আমাকে মারা শুরু করে। আমার সাদা ড্রেস ছিল, সাদা পায়জামা, তারপর আমার স্যান্ডেল দুটো ওখানেই আমার পা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, টুপি বিচ্ছিন্ন হয়ে যায়, আমার মোবাইলটা তারা কেড়ে নেয়, মোবাইলটা পকেটেই ছিল, সেখান থেকে বের করে ফেলে। তো মানিব্যাগটা আমার সাথে থাকাতে আমার জন্য খুব ভালো হয়েছিল। তো এভাবে তারা বেশ কিছুক্ষণ নির্যাতন, টর্চার করে আমাদেরকে। তো আমি ছিলাম প্রথমে, সাফওয়ানকে যখন মারতেছে আমার পাশে আরেকজন ছোট জুনিয়র ছিল, তাকে হয়তো কিছুক্ষণ মারছে, ওই একবারে রাস্তার উপরে, টাওয়ার থেকে বের হয়ে যে রাস্তা,
সে রাস্তার উপরেই আমার উপরে নির্যাতনটা হয়, নিচে ফেলে দিয়ে মাথা থেতলে দেওয়ার মতো একটা অবস্থা, বারে বারে ওই পাশে যে হচ্ছে ফুটপাত আছে সে ফুটপাতে মাথাটা ফেলে মারার চেষ্টা। তো এইভাবে হচ্ছে ব্যাপক মারধর হয় আমার। পরবর্তীতে আমি যখন ডাক্তার ট্রিটমেন্ট নেই, বাড়িতে চলে যেতে হয় আমাকে। তো আমার হচ্ছে ব্যাক সাইডে একটা ছোট হাড়, মানে মেরুদণ্ডের সাথে সম্পৃক্ত যে হাড়গুলো ছোটো ছোটো থাকে, ওখানে একটা হাড় হচ্ছে ভেঙে যায়। তো কিছুদিন ব্যথা ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা কখনো এক্সপেক্ট করি নাই যে আমাদের উপরে এই ধরনের হামলা হতে পারে, কারণ এটা রমজান মাস। স্বাভাবিকভাবে রমজান মাসে সকলেই যে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রোগ্রাম, সেমিনার আয়োজন করে, আমরাও ভেবেছি যে এই ধরনের আয়োজনে খুব বেশি কেন সমস্যা হবে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে আসলে ছাত্রলীগ, বিশেষত এই হামলাটা হয়েছিল ছাত্রলীগ নেতা সৈকতের নেতৃত্বে। তো আমরা আসলে বুঝতে পারি নাই যে তারা এই ধরনের প্রোগ্রামকে এতটা বিদ্বেষপূর্ণভাবে নেবে। মূলত তারা অ্যাকচুয়ালি যে কোনো ধরনের ধর্মীয় সাইনগুলোকে তারা ভয় পেত। তাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের অস্তিত্বটাই দাঁড়িয়েছিল যে ইসলামোফোবিয়ার উপর, বা তারা মনে করতো যে ইসলামোফোবিয়া, ইসলামকে যদি আমরা সমাজে প্লেস দেই তাহলে তারা মনে করতো যে তারা এতদিন যে জুলুম নির্যাতন চালিয়েছিল সেগুলো অটোমেটিক্যালি, মানে অর্থাৎ সেগুলো আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, মানুষ ইসলামকে ধারণ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তো এই ধরনের একটা চেতনা থেকেই হচ্ছে তারা আমাদের প্রোগ্রামটাতে হামলা করে। তারা দেখছিল যে এই ধরনের প্রোগ্রাম যদি এরকম আনচেকডভাবে হইতে থাকে, তো দিন শেষে এটা আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যে একটা অন্যায় ডোমিনেন্স চাপিয়ে রেখেছিল, সেই ডোমিনেন্সের জন্য প্রোগ্রামটা থ্রেট হয়ে দাঁড়াবে। তৎকালীন প্রক্টর এবং উপাচার্যের মৌন সম্মতিতে ছাত্রলীগ এই হামলা চালায় বলে মন্তব্য করেন ডাকসুর বর্তমান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। এবং আমরা যখন প্রক্টর অফিসে আসি, প্রক্টর আমাদের সাথে সাক্ষাৎ করে নাই, এবং আমরা যখন ভিসির অফিসে গেছিলাম, ভিসির সাক্ষাৎ করে নাই, এবং আমাদের দাবি দেওয়ার সময় তো দূরের কথা, তারা এই বিচারের ব্যাপারে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করেনি। এবং তারা এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, এবং আমরা তথ্য পাচ্ছিলাম যে ভিসির নির্দেশেই মূলত ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এই রক্তক্ষয়ী হামলাটা পরিচালনা করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চারের জরিপে উঠে এসেছে, পতিত স্বৈরাচারের সহযোগীরা মাদ্রাসা থেকে আসা অধিকাংশ শিক্ষার্থীদের টার্গেট করত। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা পেলাম, একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট যারা হচ্ছে টর্চারের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছে, এবং একই সাথে নিজে টর্চার না হলেও অন্যকে নির্যাতিত হতে দেখেছে, এরকম সংখ্যাও দুটো মিলে অলমোস্ট 72% স্টুডেন্ট যারা হচ্ছে অ্যাক্টিভলি বা প্যাসিভলি নির্যাতিত হয়েছে। তো নির্যাতিত ভিকটিমদের আমরা ডেমোগ্রাফিক ইনফরমেশনের ভিত্তিতে আলাদা করে দেখেছি যে মাদ্রাসা থেকে আগত যেসব স্টুডেন্টরা, অর্থাৎ যারা এসএসসি পর্যায়ে মাদ্রাসায় পড়েছে, এ ধরনের স্টুডেন্টদের মধ্যে নির্যাতিত হওয়ার সংখ্যা 62%। অর্থাৎ তারা মাদ্রাসায়, তার মানে হচ্ছে মাদ্রাসা থেকে আগত স্টুডেন্টরা অলমোস্ট এভরিওয়ান নির্যাতনের এক্সপিরিয়েন্স আছে তাদের, যেটা জেনারেল স্কুল বা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে অনেক কম। জেনারেল স্কুল থেকে আগত স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা 36%, এবং ইংলিশ মিডিয়ামদের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটালি টর্চারের এক্সপিরিয়েন্স নাই। তো এটা দিয়ে বোঝা যায় যে মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরা একটা স্পেশালি টার্গেটেড ছিল, যে মাদ্রাসা থেকে আসছে, এটা হতে পারে যে তারা শিবিরকে অ্যাটাক করবে বা শিবির সন্দেহে টর্চার করবে, কিন্তু মাদ্রাসা থেকে যেহেতু আসছে সে ইটসেলফ একটা শিবির হওয়ার একটা সিম্বল ক্যারি করে। একই বছর পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে বটতলায় কুরআন তেলাওয়াতের আয়োজন করে আরবি সাহিত্য পরিষদ। কুরআন তেলাওয়াত করায় শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আরবি বিভাগের চেয়ারম্যানকে চিঠি দেয় কলা অনুষদের তৎকালীন ডিন আওয়ামীপন্থী শিক্ষক নেতা অধ্যাপক আব্দুল বাসির। আমরা যখন যে 5 থেকে 6 জন আয়োজক ছিলাম, আয়োজকদের কাছে ডিপার্টমেন্টের বিস্তারিত তথ্যাদি, অর্থাৎ আমরা কোন হলে থাকি, কি করি আমরা, ইভেন আমাদের বাসায় পর্যন্ত আমাদের বিস্তারিত তথ্য জানা হয়েছে যে এই ছেলে ইসলাম উগ্রপন্থার সাথে জড়িত আছে কিনা, বা ফ্রাঙ্কলি বলতে গেলে শিবিরকে তারা সেসব উগ্রপন্থা হিসেবে চিনতে থাকতো বা অ্যাড্রেস করে থাকতো, আমরা কোনো শিবির করি কিনা। তখন প্রফেসর আব্দুল বাসির ইসলামী হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগের উনি ডিন ছিলেন। তো উনি আমাকে মোবাইলে একটা ছবি দেখিয়ে বললেন, দেখেন তো এখানে বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে, এই শিক্ষার্থীরা আপনার বিভাগের কিনা, এদেরকে আপনি চিনতে পারেন কিনা দেখেন। উনি তাদেরকে চিহ্নিত করতে চাইছেন। তো আমি বললাম যে আসলে ছবিটা ছিল এরকম যে ছাত্ররা ওখানে বসে আছে, পিছন থেকে ছবি তোলা হয়েছে, সবার পিছনটা দেখা যাচ্ছে, কারো চেহারা দেখা যাচ্ছে না, পিছন থেকে ছবিটা তোলা হয়েছে। আমি শুধু বললাম যে এখানে তো সবার পিছন দিকটা দেখা যাচ্ছে, তো আমি তো চিনতে পারছি না। তো
ডিন সাহেব আমাকে বললেন যে আমি আপনাকে একটা চিঠি দিচ্ছি, আপনি না হয় এই কথাটাই আপনি লিখে দেন, তাহলে প্রয়োজনে আমাদেরকে অন্যভাবে তাদেরকে চিহ্নিত করতে হবে। উনি ইঙ্গিত উনি হয়তো একটু বলছিলেন যে হয়তো গোয়েন্দা সংস্থাকে এখানে ইনভলভ করে তাদেরকে চিহ্নিত করবেন। উপাচার্যের অফিসে গেলে কোরআন তেলাওয়াত আয়োজনের জন্য শিক্ষার্থীদের ক্ষমা চাইতে বলেন অধ্যাপক মাকসুদ কামাল। তো উপাচার্য বলল শিক্ষার্থীরা যদি উপাচার্য বরাবর একটা আবেদন করে বা ক্ষমা চায় আর কি, আবেদন করে, উনি ক্ষমা চাওয়ার কথা বলে না, কিন্তু ওনার বক্তব্য এটাই বোঝা গেল যে তারা যদি ক্ষমা চেয়ে আবেদন করে তাহলে আমরা বিবেচনা করব। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এটা চেষ্টা করব শিক্ষার্থীদের কাছ থেকে এটা আদায় করা যায় কিনা। আমি আসলেই শিক্ষার্থীদের ব্যাপারে একটু আশঙ্কায় ছিলাম, কারণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তখন যেরকম দাপুটে প্রশাসন ছিল এবং তখনকার উপাচার্য যে ধরনের একটা শক্তিশালী অবস্থান দেখাচ্ছিলেন, আমার একটু আশঙ্কা ছিল আমাদের শিক্ষার্থীদের কোনো ক্ষতি হতে পারে। তো তাদেরকে বাঁচানোর জন্য আমি বরং শিক্ষার্থীদেরকে কনভিন্স করতে চাইছিলাম। তো তারা যখন কনভিন্স হয় নাই, তখন আমি চিন্তা করলাম যে তারা যেহেতু তাদের ব্যাপারে দৃঢ়, সুতরাং আমি আমার বক্তব্যটা সুস্পষ্টভাবে বলা উচিত। তখন আমি আমার বক্তব্যটা সেভাবে বলেছি যে বটতলায় তো তারা খারাপ কোনো কাজ করে না, আইন বিরুদ্ধ কোনো কাজ বা আমাদের সংস্কৃতি বিরুদ্ধ বা ক্ষতিকর কোনো কাজ, বিভিন্ন দলের মিটিং হয়, দলাদলি হয়, দ্বন্দ্ব হয়, মারামারি হয়, এরকম পরিবেশ নষ্টকারী কোনো কাজ করে না। আমি একটা বিষয় মাননীয় উপাচার্যকে বলছিলাম তখন যে স্যার এটা এত স্পর্শকাতর বিষয়, বাচ্চারা তো কোরআন তেলাওয়াত করছে, তারা ওখানে তো নাচ গান বা কোনো খারাপ কাজ করে নেই। তো অনুমতি যদি নাও নিয়ে করে তো এই কোরআন তেলাওয়াত করছে অনুমতিহীনতা, এতটুকু তো মার্জনা করা যায় বা একটা সতর্ক নোটিশ সাধারণভাবে দিয়ে দেওয়া যায়। সাধারণভাবে একটা সতর্কতার নোটিশ দিলেন যে এখানে কোনো অনুষ্ঠান করতে হলে কোরআন তেলাওয়াত করতে অনুমতি নিতে হবে, তাহলে অনুমতি না নিলে পরবর্তীতে আপনারা অ্যাকশন নিতে পারেন। স্পর্শকাতর ইস্যু হিসেবে, ধর্মীয় ইস্যু হিসেবে এটা একটু ইগনোর করা যায়। তখন আমাকে উপাচার্য বলছিলেন কোনো ইস্যুই স্পর্শকাতর নয়, মানে উনি খুব ডিটারমাইন্ড ছিলেন যে কোরআন তেলাওয়াতের ইস্যু স্পর্শকাতর নয়, এটা নিয়েও ব্যবস্থা গ্রহণ করা যায়। সে বছর স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির আয়োজনের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এরই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণ ইফতারে আয়োজন করে শিক্ষার্থীরা। এসব অনুষ্ঠানেও নানাভাবে বাধা দেয় সন্ত্রাসী ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক অনেক সংগঠনকে গণ ইফতারের বিরুদ্ধে বিবৃতি দিতে বাধ্য করা হয়। ওই দিনের ঘটনার পরপরই সন্ধ্যা থেকে হচ্ছে আমাদের উপর ছাত্রলীগের হাইকমান্ড থেকে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করা হতে থাকে যে বিভিন্ন সংগঠন টিএসসি তারা হচ্ছে বিবৃতি প্রকাশ করেছে ছাত্রলীগের হয়ে এই গণ ইফতারের বিরুদ্ধে, এবং আমাদেরকেও অনুরূপ একটি বিবৃতি আমাদের যেই নিয়ম, আমাদের পেজ, আমাদের মেসেঞ্জার গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপ, সেখানে পাবলিশ করতে হবে। স্বাভাবিকভাবে হচ্ছে আমরা সেখানে রাজি হইনি। তো তখন যেটা হয়, রাত 10টা-11টার দিকে সম্ভবত বিভিন্ন ধরনের খবর বের হয়, নিউজ বের হয়, এবং সারা দেশে সেটা নিয়ে ব্যাপক তুমুল সমালোচনা শুরু হয়। তো আমাদের কাছে মনে হয় যে যাক, যেহেতু এটা নিয়ে প্রচন্ড সমালোচনা শুরু হয়েছে, হয়তো আমাদের উপর আর এই প্রেশারটা আসবে না। তা আমরা খুবই অবাক হয়ে আবিষ্কার করি রাত 2টা বা 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুকের যে গ্রুপ ছিল, সেই গ্রুপে ছাত্রলীগের একজন নেতা, যার সাথে জিউডিএস এর কোনো সম্পৃক্ততা নেই, সেই নেতা জিউডিএস এর প্যাডকে ব্যবহার করে একটা বিবৃতি সেখানে পাবলিশ করে এবং আরো অনেকগুলো সংগঠনের বিবৃতি একসঙ্গে পাবলিশ করে, এবং সেই বিবৃতিতে আমাদের কোনো প্রকার সই বা স্বাক্ষরও নেই। তো আমরা কিছুক্ষণ পর আবার সেই বিবৃতিটাই ছাত্রলীগের হাইকমান্ড থেকে আমাদেরকে পাঠানো হয় যে তোমরা এটা অতি দ্রুত তোমাদের পেজ এবং তোমাদের যে অফিসিয়াল মাধ্যম সেভাবে তোমরা পাবলিশ করো। আমরা তো তখন আসলে হতচকিত হয়ে যায় যে আমরা আসলে কি সিদ্ধান্ত নিব। আমরা তখন আমাদের অবস্থান বিবেচনা করি যে আমাদের অবস্থান ইতিমধ্যে যথেষ্ট ভালনারেবল। আমরা যদি এখন তাদের বিরুদ্ধে একটা বিবৃতি দিই যে এই বিবৃতিটা আমাদের না, এটা ছাত্রলীগের যে নেতা ব্যবহার করেছেন, মানে আমাদের প্যাড ব্যবহার করেছেন, এটা তার দায়ী, তো সেটা আসলে সরাসরি তখন সেই প্রেক্ষাপটে ছাত্রলীগের বিরুদ্ধে কিছুটা যুদ্ধ ঘোষণা করার মতো হয়ে যায়। গণ ইফতারে কুরআন তেলাওয়াতের কারণে তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের বাসভবনে তারাবির ইমামের দায়িত্ব হারান আরবি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ। ইন্টারভিউ ছিল ভিসি স্যার ভবনে। ভিসি ভবনের যে নামাজের ব্যবস্থা করা হয়েছিল, ভিসি স্যার নিজেই আমার তেলাওয়াত শোনেন এবং আমাকে ফাইনালি তারাবির জন্য মনোনীত করে। পরের দিন যখন রমজানের চাঁদ ওঠে, আমি যথারীতি তারাবি পড়ানোর জন্য ভিসি স্যারের বাসায় আসি
এবং এখানে আমি প্রথম তারাবিটা আমি এখানে পড়াই এবং স্যাররা আরও অন্যান্য স্যাররা এখানে আমার পিছনে নামাজ পড়ে। এই তারাবির পর প্রথম রমজানের যে প্রথম ইফতার, এই প্রথম ইফতারে হচ্ছে আমাদের টিএসসির পায়রা চত্বরে একটি গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে। তো এই অনুষ্ঠানে আমাকে আবার তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানানো হয়। যেহেতু আমি বটতলায় তেলাওয়াত করেছিলাম, এটা বিভিন্ন নিউজ এজেন্সি, নিউজ পোর্টালে এটা প্রচারিত হয়, ফলে হচ্ছে আমার এই তেলাওয়াতের বিষয়টি জানাজানি হয়। তো এরপরে হচ্ছে আমাকে টিএসসি পায়রা চত্বরে তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানানো হয়। তো আমি প্রাথমিকভাবে হচ্ছে আমি অপারগতা প্রকাশ করি, যেহেতু আমার একটা তারাবির দায়িত্ব, খতম তারাবির এটা একটা মানে প্রস্তুতির বিষয় থাকে। তো আমি আমার প্রস্তুতির বিষয় চিন্তা করে আমি আসলে এই প্রোগ্রামে আসার ব্যাপারে অপারগতা প্রকাশ করি। কিন্তু ওই আয়োজক যারা ছিলেন তারা আসলে অনেক বেশি জোর করেন যেন আমি অবশ্যই তেলাওয়াত করি। তারা খুব করে চাচ্ছিলেন যে আমি যেন এই অনুষ্ঠানে তেলাওয়াত করি। তো সেই কারণে আমি হচ্ছে তেলাওয়াত করার জন্য টিএসসির পায়রা চত্বরে আসি এবং আমি ইফতারের পূর্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করি। এই তেলাওয়াত করা অবস্থায় একটা ছবি শিক্ষার্থী সংসদে পোস্ট করা হয়। মানে এটা শুধুমাত্র জানানোর জন্য যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, সবাই যেন দ্রুত চলে আসে। সেই পোস্টে হচ্ছে আমার ছবিটাই ছিল, আর কেউ এখানে ছিল না। আমি তেলাওয়াত করতেছিলাম, ওই ছবিটাই আসলে শিক্ষার্থী সংসদে পোস্ট করা হয়। তো এই পোস্ট করার 6 মিনিটের মাথায় ছাত্রলীগের একজন নেতা সে হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে ভিসি স্যারকে পাঠায়। এটা একদম ইফতারের আগেই পাঠিয়ে দেয়। পাঠিয়ে ভিসি স্যারকে মানে অনেকটা ধমকি বা অনেকটা রাগান্বিত হয়ে তারা এটা বলতে থাকে যে আপনি কার পিছনে আসলে নামাজ পড়তেছেন, আপনি কাকে তারাবির জন্য মনোনীত করেছেন, আপনি কি তার ব্যাকগ্রাউন্ড চেক করেছেন, সে আসলে কে, শিবির নাকি? সে তো শিবিরের অনেক বড় ক্যাডার, শিবিরের নেতা, এবং সে আজকের এই গণ ইফতারের আয়োজন করেছে। তো এই বিষয়টা এভাবে আসলে স্যারকে জানানো হয়। তো স্যার এটা জানার পরে স্যারও অনেকটা চিন্তিত হয়ে যায় যে আসলে কি করলাম বা কি হলো, সে আসলেই শিবিরের সাথে সম্পৃক্ত কিনা। এখানে তারাবির বিষয়টা যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল হল মসজিদের ইমামের মাধ্যমে এটা আমাকে মনোনীত করা হয়, স্যার হচ্ছে ইফতারের আগেই ওই ইমাম সাহেবকে ফোন করে হচ্ছে অনেক শাসায়, অনেক হুমকি ধমকি দেয় যে তুমি কাকে আমার এখানে পাঠিয়েছো, তুমি তাকে চেক করে পাঠাওনি কেন, বা সে আসলে কে, তার বিষয়ে জেনে শুনে আমাকে কেন পাঠাওনি। তো হুজুরকে অনেক বেশি প্রেশারাইজ করা হয়। তো হুজুরও অনেকটা ভীত হয়ে যায়, যে হুজুরকে এই ভয় দেখানো হয়েছে বা এটাও বলা হয়েছে যে তোমারও তো চাকরি চলে যেতে পারে। তো হুজুর অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে আমাকে ইফতারির পর আমাকে কল করে জানান যে আপনি আসলে কোন অনুষ্ঠানে তেলাওয়াত করেছেন, তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার ব্যাপারে অনেক বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে, আপনি আর তারাবি পড়াতে যাবেন না আজকে। ইমামতি হারানোর পর ছাত্রলীগের নির্যাতনের ভয়ে হল ছাড়া হন জাওয়াদ। আমাদের হলের এক বড় ভাই, তাবলিগের এক বড় ভাই, তিনি আমাকে কল দিয়ে বলেন যে তোমাকে খুঁজতেছে ছাত্রলীগের ভাইয়ের। তখন আমি আমার নিরাপত্তার কথা চিন্তা করে আমি আর হলে না এসে আমি সোজা গাজীপুরে চলে যাই। কিন্তু আমি বাড়িতেও যেতে পারতেছিলাম না, তো যেহেতু আমাকে খুঁজতেছে, তো আমি এই বিষয়টায় ভয়ে ছিলাম যে আমাকে আমার হলে তো আমার বাড়ির ঠিকানা দেওয়া আছে। তো আমি আমার বড় বোনের বাসায় যাই গাজীপুরেই। আব্বু আম্মুকেও জানাতে পারতেছিলাম না যে এত বড় একটা ঘটনা, তারাও চিন্তিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। তো এটা আমার জন্য একটা একটা ভীতিকর একটা বিষয় ছিল। আমার সবচেয়ে দুঃখের বিষয় যে আমি ভিসি ভবনে যে তারাবির জন্য মনোনীত হয়েছি, সেখানেও তো আমি কোরআন তেলাওয়াতি করছি। সেই কোরআন ভিসি ভবনে পড়ালে সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমি বটতলায় কোরআন তেলাওয়াত করব, আবার টিএসসিতে কোরআন তেলাওয়াত করলে সেই একই কোরআন সেখানে তেলাওয়াত করলে আমি শিবির হয়ে যাব। এই বিষয়টা একটা আমার ডাবল স্ট্যান্ডার্ডের মতো লেগেছে। হল ছাড়ার পর নিয়মিত ক্লাসও করতে পারেননি তিনি। জুলাই অভ্যুত্থানের পর পুনরায় হলে ওঠেন জাওয়াদ। ঈদের পর ইউনিভার্সিটি খোলা হয়, আমি বেশ কিছুদিন ক্লাস করতে পারিনি। একটা ভয় ছিল যে আমি ক্যাম্পাসে আসলে বা হলে গেলে যদি আমার উপর আবার অযাচিত কোনো আক্রমণ হয়ে যায়, সেই কথা চিন্তা করে আমি হচ্ছে ক্লাসেও ঠিকমতো প্রথম দিকে আসতে পারিনি। জুলাই আন্দোলনের পরে যখন সব স্বাভাবিক হয়ে গেল, বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, তখন আমি আসলে হলে নতুন করে উঠি। ইসলামী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে গেলেও নানা জটিলতার সম্মুখীন হন শিক্ষার্থীরা। আমাদের অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন থেকে আমাদের একটা হিজাব ফোবিয়ার বিরুদ্ধে সেমিনার করেছি। আমাদের প্রধান বক্তা ছিল হামিদুর রহমান স্যার। ওনার একটা বই হিজাব ফোবিয়ার বিরুদ্ধে আছে, ফ্রান্স ফানোর একটা বই। তো ওই সেমিনারের জন্য আমরা হচ্ছে একটা অডিটোরিয়াম বুক নিতে যাই। প্রথম দিকে বলতেছিল যে আপনারা টাকা দিলে এটা বুকস হয়ে যাবে। পরবর্তীতে কিসের প্রোগ্রাম এটা বলার পরে আমরা যখন বললাম হিজাব ফোবিয়ার বিরুদ্ধে আমরা একটা সেমিনার করতে যাচ্ছি, তখন ওনাদের নিয়ম কানুন হতে শুরু করে বিহেভিয়ারও চেঞ্জ হয়ে গেল। তখন বলল যে আপনারা লিখিত আবেদন নিয়ে আসেন, সেখানে একটা টিচারের সাইন লাগবে এবং টাকা দেওয়া লাগবে, আর টাকা দিয়ে আবার এখানে আসা লাগবে, অনেক নিয়ম। পরবর্তীতে আমরা 2 দিন মিলে শুধু অডিটোরিয়াম বুক নিয়েছি, 2 দিন ঘুরিয়েছে, একবার ব্যাংকে, একবার এখানে, একবার সাইন নিতে যাওয়া।
তো সেই সময় দেখেছি যে প্রথমে আমাদেরকে যেভাবে বলতেছিল যে টাকা দিয়ে আসেন তাহলে বুকড হয়ে যাবে, কিন্তু যখন আমরা হিজাব ফোবিয়ার বিরুদ্ধে বললাম তখনই নিয়মকানুন চেঞ্জ হয়ে গেল, তখনই অনুমতির বিষয়টা চলে আসলো। তখনই আমি খেয়াল করলাম যে হিজাব ফোবিয়ার বিরুদ্ধে আমরা যে সেমিনারটা করতে যাচ্ছি আসলে এখানে হিজাব ফোবিয়া আছে। এমনকি ছাত্রলীগের চাপে হাফেজ সম্মেলনের জন্য অডিটোরিয়ামের বরাদ্দ বাতিল করে প্রশাসন। ঢাকা ইউনিভার্সিটি দ্য অ্যাসোসিয়েশন 2022 সালে আমরা প্রতিষ্ঠা করি। 2022 সালে প্রতিষ্ঠার পর কয়েক মাস আমরা কোরআন বজিতার আয়োজন করি। কয়েক মাস যাওয়ার পরেই আমরা চিন্তা করি যে একটি সম্মেলন করা দরকার হাফেজ ভাইদেরকে নিয়ে, যেটি ইতিপূর্বে ক্যাম্পাসে হয়নি। ক্যাম্পাসের যত হাফেজ ভাই এবং বোন আছেন, হাফেজ আছেন, সবাইকে নিয়ে আমরা প্রোগ্রাম করতে চেয়েছি। এর নাম দিয়েছি আমরা হাফেজ সম্মেলন। এখানে 400-র কাছাকাছি ভাই বোন রেজিস্ট্রেশন করেছিলেন। রেজিস্ট্রেশন করার পরবর্তী আমরা সবাইকে নিয়ে একটা আয়োজন করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের সব কিছু রেডি করতে থাকি। এর সাথে একটা বিষয় ছিল যে অডিটোরিয়াম ভাড়া নেওয়া। অডিটোরিয়াম আমরা টিএসসিতে ভাড়া নিতে চেয়েছিলাম, সেটা আমরা সেটা পাইনি, কারণ তখন প্রোগ্রামের চাপ ছিল। পরবর্তীতে আমরা মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়াম, যেটা সামাজিক বিজ্ঞান অনুষদের যেটা অডিটোরিয়াম যেটা আছে, সেটা আমরা বরাদ্দ নেওয়ার চেষ্টা করি এবং সেটা আমরা পেয়েও যাই। এটা পেয়ে যাওয়ার পরে অডিটোরিয়ামের যে ভাড়া সেটা আমরা প্রদান করি। ভাড়া দেওয়ার পরে যখন নির্দিষ্ট দিন আসলো, তার আগের দিন সন্ধ্যায় আমাদেরকে জানানো হয় যে আমরা এই হাফেজ সম্মান করতে পারবো না। সবকিছু আমরা রেডি করে ফেলেছি, আমরা গেস্ট যারা ছিলেন সবাইকে আমরা দাওয়াত দিয়ে ফেলেছি। হঠাৎ করে যখন এটা জানানো হয় তখন আমরা একটু চিন্তিত হয়ে পড়লাম যে এখন আমরা কি করতে পারি। হাফেজ সম্মেলনের জন্য বরাদ্দ বাতিল করে ছাত্রলীগকে একই অডিটোরিয়াম ভাড়া দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেদিন আমাদেরকে অডিটোরিয়াম বরাদ্দ দেওয়া হয় সেদিনই ছাত্রলীগকে ওই অডিটোরিয়াম মানে একই সময় বরাদ্দ দেওয়া হয়, কিন্তু আমরা যেদিন বরাদ্দ নেই সেদিন সেখানে অন্য কারো প্রোগ্রাম করার কথা ছিল না, কিন্তু ঠিকই আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করে ছাত্রলীগকে ওখানে বরাদ্দ দেওয়া হয়। আমাদেরকে যখন নিষেধ করা হয় তখন এটা বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করা হয় যে হাফেজ সম্মান হওয়ার কথা ছিল, কিন্তু এটা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই নিউজ হওয়ার পর ছাত্রলীগ সেখান থেকে তাদের প্রোগ্রাম সরিয়ে আরসি মজুমদারে তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করে। সেই দিন সেখানে কোনো প্রোগ্রাম হয়নি। শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রক্ষা পায়নি ইসলাম বিদ্বেষের কবল থেকে। পদে পদে বাধা বিপত্তি ও বৈষম্য শিকার হয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। সাদেক হালিম তখন হচ্ছে ডিন, এবং আমি বিদেশে আসার আগে আপাকে বলে আসলাম যে আপা আমার একটা আর্টিকেল আছে, বাংলা আর্টিকেল, ওটা ছাপানো হবে। না না তোমার কোনো চিন্তা নাই, ওটা তো ডিসেম্বরে যে নতুন সংখ্যাটা আসবে তো অ্যাকসেপ্টেড হয়ে গেছে, আমি দেখছি ওটা ডিসেম্বরে চলে আসবে, তুমি চলে যাও। 2018 সালের কথা। এরপর আমি মাস্টার্স করতে চলে আসলাম, কানাডায় চলে আসলাম মাস্টার্স করতে, ইয়র্কে মাস্টার্সটা করতে করতে। তখন তো আমি তার আর্টিকেল নিয়ে যেরকম ঝামেলা হতে পারে আমি তো জানি না, আমার কল্পনাতেও ছিল না, আমি শুনি নাই কখনো এরকম হতে পারে। 2023 জানুয়ারি মাসের 1 তারিখে আমি যখন বাংলাদেশের ডিপার্টমেন্টে জয়েন করি তখন শুনতে পাচ্ছি যে প্রফেসরশিপের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে। তো আমি তখন কাগজপত্র ঘাটাঘাটি করতে যেয়ে দেখি যে আমার আর্টিকেলটা সে 2018 সালে যেটা পাবলিশ হওয়ার কথা সেটা সাদেক হালিম দিন থাকা অবস্থায় সেটা পাবলিশ করার নাই। হিজাব পরার কারণে জামায়াত শিবির ট্যাগ দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে একাধিকবার। সেকেন্ড ইয়ার থেকে আমি মাথায় স্কার্ফ পরা শুরু করি এবং তখনও আমার কথা শুনতেছে এই মেয়ে কি জামাত হয়ে গেছে নাকি, শিবির হয়ে গেছে কিনা। হ্যাঁ, তা আমি যদি একটা ইউনিভার্সিটিতে, আমি একটা ডিপার্টমেন্টে, সার্টেন ডিপার্টমেন্টে কিছু মানুষের কারণে আমি একটা আমার স্বাধীন ধর্ম পালন করতে যে আমাকে একটা স্পেসিফিক ট্যাগ দিয়ে দিচ্ছে, এই ট্যাগিং মানে এটা যে কত একটা মানুষের লাইফ ডিস্ট্রয় করে দিতে পারে, মানুষের মাথার চিন্তা নষ্ট করে দিতে পারে, মানুষের উন্নতি। একটা আমরা ইউনিভার্সিটিতে আসি একটা ডেভেলপমেন্টের জন্য, একটা ফ্লাউরিশমেন্টের জন্য, ইন্টেলেকচুয়াল ফ্লাউরিশমেন্টের জন্য, কিন্তু এখানে এত নেগেটিভ ট্যাগিং। এবং দেখেন আল্লাহ কিরকম বিচার করলো শেষ পর্যন্ত। উনি আমাকে কতবার বলছে, গুণে শেষ করা যাবে না, 10, 15, 20 বার মনে হয় বলছে বের করে দিব ডিপার্টমেন্ট থেকে, বের করে দিব, চাকরি ছেড়ে দাও। তো ওই যে আমার প্রমোশনটা উনি আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিলেন। উনি আর্টিকেলটা যেহেতু পাবলিশ হয় নাই সেহেতু আমার পদ স্থায়ী হয় নাই এবং আমার পজিশন 1 নাম্বার থেকে 5 নাম্বারে দেবাশিসেরও নিচে চলে গেল। হ্যাঁ, এবং আমি দেখছি, আমি তখনই থাকা অবস্থায় দেখছি উনি সামিনাকে বলতেছেন, এই সামিনা আসো তুমি এই যে সেমিনারে একটা প্রেজেন্টেশন দাও, এটা পাবলিশ হয়ে যাবে। মানে আমার অ্যাকসেপ্টেড আর্টিকেল উনি পাবলিশ করেন নাই, উনি মানুষকে ডেকে ডেকে পাবলিকেশন করায় মানুষকে স্থায়ী করছেন, পাবলিকেশন করাইছেন। 2019 সাল থেকে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাহাদি হাসান। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা এবং কুরআন তেলাওয়াত অনুষ্ঠানে প্রশাসনের হেনস্থার সমালোচনা করায় তাকে মডারেটর পদ থেকে বহিষ্কার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ট্রান্সজেন্ডারের জন্য বিশেষ কোটার ব্যবস্থা চালু করতে চাচ্ছিল,
তখন বিভিন্ন রকম পক্ষ বিপক্ষে এটার আলোচনা শুরু হয়েছে। সে সময় আমি এটার খুব শক্ত সমালোচক ছিলাম এবং আমি এটা নিয়ে প্রতিবাদ করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, একটি মুসলিম মেজরিটি স্টেটে, রাষ্ট্রে, আমাদের এখানটাতে কেন আমরা হচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্য, কিংবা একটি বিকৃত যৌনতা বা হচ্ছে যৌন মানসিকতা, এই যে মানুষ তার জেন্ডার চেঞ্জ করে, এরকম একটা বিষয়ে এদের জন্য যে একজন মানুষ মানে আরও যা আছে এই বিষয়গুলোকে আমরা যেভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে ক্রিটিসাইজ করা যায় সেভাবে করার চেষ্টা করেছি এবং বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম কারোর জন্য কোটা রাখা সমীচীন না বা এটা উচিত না। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় যে আমাদের অ্যারাবিকের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করছিল রমজানকে স্বাগত জানিয়ে, তখন মাকসুদ কামাল স্যারের পক্ষ থেকে এবং বিশেষ করে কলা অনুষদের ডিন, তখন আব্দুল বাসির স্যার ডিন ছিলেন, আব্দুল বাসির স্যার তখন ডিনের প্যাড থেকে আমাদের চেয়ারম্যানকে তখন শোকজ নোটিশ পাঠান। কেবলমাত্র কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম করার জন্য শিক্ষার্থীদেরকে শোকজ দেওয়া হবে, চেয়ারম্যানকে শোকজ লেটার পাঠানো হবে, কেন শিক্ষার্থীদেরকে শাস্তি দেওয়া হবে না? এগুলো নিয়ে আমি তখন প্রশাসনের সমালোচনা করে ফেসবুকে লিখেছিলাম। কেবলমাত্র ট্রান্সজেন্ডার ইস্যু এবং বটতলায় কোরআন তেলাওয়াতের ইস্যুতে প্রতিবাদ করা নিয়ে মাকসুদ কামাল স্যার তখন দিনে দিনে প্রেসিডেন্ট সেক্রেটারিকে দিয়ে আমাকে মডারেটর প্যানেল থেকে বহিষ্কার করায়। বাংলা বিভাগের পরীক্ষা ও ভাইভায় হিজাব নিকাবের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ করেছিলেন তিনি। এরপর শিক্ষা ছুটি নিতে গিয়ে নানান প্রশাসনিক হয়রানির শিকার হতে হয় তাকে। আখতারুজ্জামান স্যার তখন ভিসি ছিলেন। আমি যখন আমেরিকায় আসি প্রথমবার, আমার শিক্ষা ছুটির একটা ব্যাপার ছিল, শিক্ষা ছুটির দরখাস্ত করা ছিল, এনওসির জন্য অপেক্ষা করছিলাম। তো শিক্ষা ছুটিটি অ্যাপ্রুভড হলে আমি এনওসি পাবো, এনওসি পেলে আমি আমেরিকায় আসতে পারবো। তো আমার 10 তারিখ ফ্লাইট ছিল, 6 তারিখ পর্যন্ত আমি যখন আমার এনওসি পাইনি, তখন আমি রেজিস্ট্রার বিল্ডিংয়ে গেলাম, গিয়ে আমি যোগাযোগ করলাম যে আমার ছুটির ফাইল কি অ্যাপ্রুভ হয়েছে কিনা। আমাকে জানানো হলো যে ফাইল এখনো অ্যাপ্রুভ হয়নি। পরে আমি খুঁজে দেখলাম কোথায় ফাইল আছে, খুঁজে পাচ্ছিলাম না। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যারা দায়িত্বে ছিলেন, সবাই শিক্ষক সমিতির দায়িত্বশীলদেরকে জানলাম, প্রভিসি শিক্ষা যিনি ছিলেন তাকে জানালাম যে আমার ফাইল কোথায় আটকে আছে, আমার ফাইল অ্যাপ্রুভ হয়নি কেন। ভিসি অফিসকে জানানোর চেষ্টা করলাম। ভিসি অফিস থেকে প্রথম দিন জানতে পারিনি, 7 তারিখ আমাকে জানানো হলো যে আমার ফাইল ভিসির কাছে গিয়েছিল কিন্তু তিনি স্বাক্ষর করেননি এবং তিনি আমার উপর যে কোনো কারণে রেগে আছেন এবং তিনি বলেছেন আমার ফাইলটা যেন রেখে দেওয়া হয়, তিনি এটা এখন স্বাক্ষর করতে চাচ্ছেন না। 8 তারিখ সকাল থেকে নিয়ে সারাদিন আমি ভিসি অফিসে বসা ছিলাম এবং সারাদিন বসে থাকার পর এক পর্যায়ে বিকেলের দিকে, সন্ধ্যার আগে বিকেলের দিকে আখতারুজ্জামান স্যার বলতেছিলেন যে তুমি কি অ্যাক্টিভিস্ট হয়েছো, সোশ্যাল অ্যাক্টিভিজম করো, কোন ডিপার্টমেন্ট মেয়েদের হিজাব নেকাব নিয়ে কি নিয়ম করছে এটা নিয়ে তোমার কথা বলার কি দরকার। তো তখন আমি বুঝলাম যে বাংলা ডিপার্টমেন্ট তখন একটা নিয়ম করেছিল যে মেয়েরা পরীক্ষার হলে নেকাব পরে বসতে পারবে না, মেয়েদেরকে অবশ্যই নেকাব খুলে বসতে হবে এবং এটা ছাড়া মেয়েদের ভেরিফাই করার কোনো ওয়ে নাই। মেয়েদের এটা ওনারা আইন করে দিয়েছিল ভাইবা বোর্ডে, এবং পরীক্ষার হলে মেয়েদেরকে নেকাব খুলে রাখতে হবে, চেহারা দেখাতে হবে। তখন আমি এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম। তো এটাই কেউ আখতারুজ্জামান স্যারকে বলেছিলেন আমার বিরুদ্ধে এবং তিনি আমাকে এটার জন্য আমার ফাইল স্বাক্ষর করেননি, আমার ফাইল ঝুলিয়ে রেখেছিলেন। তখন আমি বললাম যে আমি অ্যারাবিকের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক ইসলামিক স্টাডিজের টিচাররা যদি এই পর্দার বিষয়গুলো নিয়ে কথা বলতে না পারে, এই বিষয়ে যদি আমরাও কথা বলতে না পারি, তাহলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা কথা বলবে এটার জন্য। বাট উনি ওই সময় আমার কোনো কথা অ্যাকসেপ্ট করছিলেন না এবং তিনি বলছিলেন যে তিনি আমার ফাইলে স্বাক্ষর করবেন কিন্তু আমাকে কথা দিতে হবে যে এরপরে এরকম ইস্যুতে আমি আর কখনো কথা বলবো না। দেন আই হ্যাড টু গিভ হিম ওয়ার্ডস যে আমি এই বিষয় নিয়ে আর কখনো কথা বলবো না। তারপরে উনি আমার ফাইল স্বাক্ষর করেছিলেন। শিক্ষক নিয়োগের ভাইবা বোর্ডে মাদ্রাসায় পড়াশোনা করার কারণে অপরায়ণের প্রবণতা লক্ষ্য করা যায়। ভাইবা বোর্ডে ইররেলিভেন্ট কোয়েশ্চন আমাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি মাদ্রাসায় কেন পড়েছো, তোমার এলাকায় কি মাদ্রাসা বেশি নাকি। আমাকে প্রশ্ন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি বই লিখেছেন, কোনটি আগে লিখেছেন, কোনটি পরে লিখেছেন, তুমি এগুলো তো পড়োনি। একটা বিশ্ববিদ্যালয়ে আমাকে সরাসরি বলা হয়েছে তুমি তো অন্য লাইনের লোক। আমি তখন বলেছি স্যার আমার ফ্যামিলিতে অন্তত 5-7 জন মুক্তিযোদ্ধা আছে। তার পাল্টা উত্তর ছিল ওই স্যার প্রফেসর উনি উত্তর দিলেন যে তারা হয়তো মুক্তিযুদ্ধ করেছে কিন্তু তুমি অন্য লাইনের লোক। একাডেমিক পরিসরে ইসলামের আলাপ ছিল কতিপয় গোষ্ঠীর কাছে গাত্রদাহের বিষয়। এক্ষেত্রে অনেক সময় সভা সেমিনারে অপ্রত্যাশিত অসহিংসতা লক্ষ্য করা যায়। 2023 সালের সেপ্টেম্বর মাসে আমি মূলত কথা বলতে আসছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার বিষয় ছিল ইসলামাইজেশন, বাংলা ইসলামাইজেশন এবং সেই ইসলামাইজেশনের ক্ষেত্রে কৃষির কি ভূমিকা। আমরা জানি যে প্রফেসর রিচার্ড ইটন তিনি একটি এই বাংলা ইসলামাইজেশন নিয়ে যেই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন তার সাথে কৃষির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেটি ছিল আসলে বেসিক্যালি হিস্টোরিক্যাল হাইপোথিসিস
আমি যেহেতু আর্কিওলজিস্ট, আর্কিওবোটানিস্ট, সেই জায়গা থেকে আমি যেই এভিডেন্সগুলো পেয়েছি, হার্ডকোর আর্কিওবোটানিক্যাল এভিডেন্স, সেগুলো নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম, কিন্তু সেদিন কিন্তু আমার কথাগুলো শেষ করতে দেওয়া হয় নাই। সে অনুষ্ঠানে প্রত্যক্ষদর্শী আরবি বিভাগের সাবেক শিক্ষার্থী কামরুজ্জামান। স্যারের অ্যাবস্ট্রাক্টটা ছিল এরকম যে বাংলাদেশি ইসলামাইজেশনটাকে আমরা বলে থাকি, এখানে ইসলামাইজেশন হয়েছে সাধারণ মানুষের মধ্যে তরবারির জোরে, অনেকেই বলে থাকেন, আবার অনেকেই বলেন যে হচ্ছে এখানে সুফিদের মাধ্যমে হয়েছে, অনেকে বলে থাকেন যে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে গ্রামগুলো একসাথে ধর্মান্তরিত হয়ে গেছে, বিভিন্ন কজ হচ্ছে এই ধরনের ইসলামাইজেশনের ক্ষেত্রে বলা হয়ে থাকে। তো স্যার এখানে ওনার অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে যখন শুরু করতেছিলেন, উনি বলছিলেন যে ওনার যে গবেষণা, উনি ধান নিয়ে হচ্ছে ওনারা বিভিন্ন বীজ নিয়ে হচ্ছে আর্কিওলজিক্যাল ওনারা গবেষণা করেছিলেন। তো ওই গবেষণার ভিত্তিতে ওনাদের রিপোর্টটা ছিল এরকম যে বাংলাদেশে ওনারা দেখতে পাচ্ছিলেন যে ইসলামাইজেশনটাকে যেভাবে বলা হয়ে থাকে যে এটা শাসকদের তরবারির মাধ্যমে কিংবা হচ্ছে আদার্স অন্যান্য মাধ্যমে হয়ে আসছে, ওনারা বলেন যে এটা যদি হয়ে থাকতো তাহলে শাসকদের যে নির্দিষ্ট কেন্দ্রস্থল সেখানে ইসলামটা মানুষ সবচেয়ে বেশি ইসলামিস্ট হয়ে উঠত, কিন্তু মানুষ সেখানে ইসলাম গ্রহণ না করে উল্টো দেখা যাচ্ছে যে ইসলামাইজেশনের যে চিহ্নগুলো সেগুলো পাওয়া যাচ্ছে যে শাসকের যে রাজধানী বা যে শাসনস্থল সেখান থেকে আরও অনেক দূরে। তো এই জিনিসটা যখন বলা হচ্ছিল, তো স্যাররা একটা সময় ওনার অ্যাবস্ট্রাক্টের সর্বশেষ যে জায়গায় গিয়েছিলেন যে ওনারা ওইখানে একটা মসজিদের একটা আর্কিটেকচারাল একটা ওনারা ওইখানে ফুটাই তুলছিলেন যে এই ধরনের একটা মসজিদ সেখানে রাষ্ট্র থেকে, রাজধানী থেকে অনেক দূরে পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে ইসলামাইজেশনের যে কনভার্সনটা ওনারা এইটার আলাদা একটা চিত্র আমাদের সামনে হচ্ছে তুলে আনছিলেন। তো যখন উনি স্যার এই বিষয়গুলো আমাদের সামনে তুলছিলেন তখন আমাদের যারা গেস্ট ছিলেন ওই প্রোগ্রামে, সেমিনারে, তো ওনারা হচ্ছে বিষয়গুলো শুনে, যেহেতু ইসলামের আলাপ হচ্ছিল, ওনারা হয়তো বা এটা এক্সপেক্ট করছেন কিনা এইভাবে স্যার বিষয়টাকে বাংলাদেশের হিস্ট্রিতে একটা নবজাগরণ, একটা ইনোভেটিভ একটা আইডিয়া উনি নিয়ে আসতেছিলেন। তো এইটা শুনে হচ্ছে যারা গেস্ট ছিলেন ওনারা খুব অস্বস্তিকর অবস্থা ফিল করতেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে মুনতাসির মামুন। উনি শুরু থেকেই হচ্ছে বারবার হাত পা খুব অস্বাভাবিক অবস্থা হচ্ছে নাড়াচাড়া করতেছিলেন। উনি বারবার হচ্ছে যিনি প্রোগ্রাম মডারেটর তার কানে কানে বলতেছিলেন যে কোনোভাবে থামাতে বলছেন। একটা সময় উনি সহ্য করতে না পেরে ইনস্ট্যান্ট মুখ দিয়ে বলছেন যে আপনি এখনই থামান। এই অসহিংসতার পেছনে দুটি কারণ থাকতে পারে বলে মনে করছেন অধ্যাপক মিজানুর রহমান। প্রাথমিকভাবে এটাকে আমরা অবশ্যই বলবো যে এটা এক ধরনের মত প্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপ। কারণ হলো যে বিশ্ববিদ্যালয় মানেই হলো সেখানে মুক্তবুদ্ধির চর্চা হবে, বিভিন্ন একই বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করবে। অনেকেই এই বিষয়টাকে কিন্তু ইসলামফোবিয়ার সাথেও যুক্ত করেছেন, কারণ যেহেতু আলোচনার যেই বিষয়বস্তু ছিল, প্রেজেন্টেশনের যে বিষয়বস্তু ছিল সেখানে ইসলাম ছিল, এবং ইসলাম থাকার কারণেই প্রফেসর মুনতাসির মামুন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন বলে অনেকেই মনে করেছেন। এই ফ্যাসিস্ট আচরণের প্রতিবাদে তাৎক্ষণিক সেমিনার বর্জন করেন একদল শিক্ষার্থী। তখন আমরা সামনে বসা, আমরা হচ্ছে ইনস্ট্যান্ট প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করে আমরা যারা ইয়াং আমাদের মতো হচ্ছে আরও বলা যায় যে 15-20 জন আমরা ইনস্ট্যান্ট প্রোগ্রাম থেকে বের হয়ে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষককে প্রকাশ্যে ইসলাম নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভেরি ইন্টারেস্টিং যে আপনি বাংলাদেশে থেকে কোনোদিন হালাল হারাম চিন্তা করেনি, এরকম খুব র্যাডিক্যাল লোকজন আমি দেখেছি। কানাডায় ছিলাম, আমি দেখি যে তারা হিজাব পরা শুরু করেছে, তারা হালাল খুঁজে, হালাল না খেলে খায় না, কারণ তার মধ্যে অস্তিত্বের সংকটটা এত প্রকট হয়েছে। এটা চলে যাচ্ছে এক্স্যাক্টলি, এবং এটা ইথারে আমাদের দেশে এসেছে, যেহেতু আমরা গ্লোবালাইজেশন, আমরা যে কানেক্টিভিটি, ইন্টারনেট, আমরা যে ফেসবুক সবকিছু বলি, এর ফলে এর মধ্য দিয়ে ছেলে মেয়েগুলো, এবং এর একটা বিরাট কারণ আছে যে তারা রেডিক্যালাইজ হয়েছে। মিডিয়াতেও কিন্তু আসলে এগুলো একটু রিফাইন করে যারা এডিটর আছেন তাদের দেখা উচিত যে কারা এগুলো করছেন। এবং এই যে আসসালামু আলাইকুম, আপনি খেয়াল করে দেন, ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম, এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে। কিংবা আল্লাহ হাফেজ, যে খোদা হাফেজ আমরা বলতাম খুব সহজ, এটা আল্লাহ হাফেজ, এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। আমি জেনে বুঝে 34 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, তার আগে 6 বছর পড়েছি। 40 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি সম্পর্কিত।
আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি চোখের উপরে একটা উচ্চতর মাদ্রাসা, একটা হায়ার মাদ্রাসায় পরিণত হতে দেখছি, এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সোচ্চারের জরিপে উঠে আসে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের হার কোনোভাবে 10 থেকে 15% উপরে নয়। তবে মাদ্রাসা বিরোধী বয়ান উৎপাদনে সংখ্যাটাকে অতিরঞ্জিত করে দেখানোর সংঘবদ্ধ অপচেষ্টা পরিলক্ষিত হয়। আমি যে সার্ভেটা করেছি সেখানে 991 জনের স্যাম্পল ছিল, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সার্ভে করেছি ওখানে 1288 জনের স্যাম্পল ছিল। দুটো জায়গায় আমি দেখেছি মাদ্রাসার স্টুডেন্ট 10 to 15%। তো আমার ধারণা টোটালি মাদ্রাসার স্টুডেন্ট পুরো ইউনিভার্সিটিতে 10 থেকে 15%-এর বেশি হবে না, এবং মেয়েদের মধ্যে সেটা অনেক কম, 3 থেকে 5% এরকম। তার মানে হচ্ছে মাদ্রাসায় স্টুডেন্টদের সংখ্যা 10 থেকে 15%, এটাকেই তারা ফুলিয়ে পাফিয়ে বলতেছে যে পুরো ইউনিভার্সিটি মাদ্রাসা হয়ে গেছে। অর্থাৎ যে মাদ্রাসার এই জিনিসটা আরো ঘৃণা ছড়ানো এবং মাদ্রাসার স্টুডেন্ট ভর্তি বন্ধ করা, মাদ্রাসার স্টুডেন্টদেরকে আসতে না দেয়া, এই ধরনের পদক্ষেপের অংশ হিসেবে আর কি তারা এগুলো প্রচার করতো যে মাদ্রাসা হয়ে গেছে, এদেরকে বের করে দিতে হবে, মাদ্রাসা ছাত্রদের ভর্তি বন্ধ করতে হবে। ইসলামী পোশাক পরিচ্ছদ কিংবা মাদ্রাসায় পড়া শিক্ষার্থীদের অযোগ্য ভাবার প্রবণতা ছিল কতিপয় শিক্ষকের মধ্যে। যারা একটু রিলিজিয়াস পার্সপেক্টিভে বিলিভ করে তাদের কোনো না কোনো ভাবে ইনফিরিয়র ফিল করানো হতো। আর ডিপার্টমেন্টে সবসময় এরকম একটা ভাইব ছিল যে ইফ ইউ আর ওয়ারিং আ উইল অর ইফ ইউ হ্যাভ আ বিয়ার্ড দেয়ার আর লেস চান্সেস অফ ইউ বিকামিং এনি সর্ট অফ ফ্যাকাল্টি ইফ ইউ ওয়ান্ট। কারণ যে কারো একাডেমিয়াতে আগ্রহ থাকতেই পারে, কিন্তু ওই জিনিসটা কিভাবে যেন কোনোভাবে কি বলে বেলিটল করা হতো। তো আমাদের ডিপার্টমেন্টে নারী দিবসের একটা প্রোগ্রাম ছিল 8 মার্চে, অথবা 8 মার্চে হয়নি, সেটা অন্যদিন হয়েছিল, কিন্তু প্রতিপাদ্যটা ছিল নারী দিবসেরই। তো সেদিন হচ্ছে অস্ট্রেলিয়া অথবা বিদেশের কোনো একটা দেশের হাই কমিশনার এসেছিলেন আমাদের ডিপার্টমেন্টে। তো ওই দিন ওনারা অনেক বক্তব্য দিলেন, ওই বিদেশি অতিথিও অনেক বক্তব্য দিলেন। তো তারপর ছিল প্রশ্নোত্তর পর্ব, যে শিক্ষার্থীরা প্রশ্ন করবে আর উনি উত্তর দিবেন। তো আমার স্বভাবতই আমি খুবই উৎসুক, আর আমি সব ক্ষেত্রে একটু কৌতূহল, মানে নিজে যেটা জানি না সেটা জানার ইচ্ছা করি, আবার ক্লাসে টিচাররা প্রশ্ন করলে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি। তো সেদিনে আমি প্রশ্ন দেওয়ার জন্য সবার আগে আমিই হাত তুললাম, এর আগে কেউ হাত তুলেনি আসলে। তো আমি হাত তুলে দাঁড়ালাম প্রশ্ন করার জন্য। তো ম্যাম চিনে ফেলেছে আমাকে যে আমি তানহা। তো মানে ব্যাপারটা ছিল এরকম যে আমি কি ইংলিশে প্রশ্ন করব নাকি বাংলায় প্রশ্ন করব। তো ওনার দিক থেকে মানে ইঙ্গিতটা এরকম এসেছিল যে বাংলাই তো করবে, আমি ইংলিশে ট্রান্সলেট করে দিব, এরকম একটা ইঙ্গিত ওনার মধ্যে ছিল। মানে ওনার মেন্টাল বিষয়টাই ছিল এরকম যে যারা বোরকা পরে, যারা হিজাব পরে, তারা ইংলিশ বলতে পারে না, তারা জ্ঞানের গভীরতা তাদের খুবই কম। কিন্তু আমি ওনার কথায় কান না দিয়ে আমি ইংলিশেই প্রশ্ন করেছি। একই অভিজ্ঞতার সম্মুখীন হন অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতিমা তাসনিম জুমা। একদম বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে শুরুর দিকে আসার পরে আমাদের একটা ক্লাসে, তো আমাদের একজন শিক্ষক ছিলেন, তাকে আমরা সবাই অনেক পছন্দ করতাম, বেশ বড় মাপেরই শিক্ষক, অনেক বড় বুদ্ধিজীবী। তো তিনি আমাদের ক্লাসে একদিন একটা কবিতার লাইন বলেন পড়াতে গিয়ে। তো তিনি এক্সপেক্ট করছিলেন যে তার পরের লাইনটা হয়তো কেউ পারবে। তো ওই টাইমে যেটা ছিল, আমরা সবাই নতুন এসেছি, সবার মধ্যে এক ধরনের নিজেদের একটা প্রাইড মুভমেন্ট, একদম শুরুর দিকের ক্লাস, হয়তো সেকেন্ড বা থার্ড ক্লাসে এরকম। তো ওই টাইমে আর কি উনি জিজ্ঞেস করেন যে এই কবিতার লাইন এরকম একটা আছে, এর পরের লাইন কি হবে, সেটা উনি চুপ করেছিলেন যাতে কেউ বলে। তো এটা কেউ পারেনি, আমি পেরেছিলাম, এবং আমার সাথে আমার আরেক ফ্রেন্ড পেরেছিল। তো আমি বলার পর সেও পরের লাইনটা আর কি একসাথে প্রায় উচ্চারণ করি আমরা। তখন স্যার আমাদেরকে দাঁড় করান, আমাকে ফার্স্টে দাঁড় করান, তারপরে তাকেও দাঁড় করান। তো দেখা যায় যে আমি বোরকা এবং হিজাব পরা, এবং আমার ওই ফ্রেন্ড দাড়ি, টুপি, পাঞ্জাবি পরা। এবং আমরা ভাবলাম যে হয়তো আমাদেরকে খুব প্রেইজ করবেন, আমাদেরকে খুব প্রশংসা করবেন, এটাই তো এক্সপেকটেশন থাকে, তাই না? তো তিনি সেটা করলেন না, তিনি ক্লাসের বাকি সবাইকে ঝাড়লেন। কেন বাকিরা কেউ পারলো না? তার বলার টোনের মধ্যে আর কি আমি যেটা বুঝেছি যে তার রাগের জায়গা, যে বোরকা হিজাব পরা একজন পারে, টুপি দাড়িওয়ালা পারে, কিন্তু বাকিরা কেন পারে না। মানে তার টোনিংটা আমার মনে হয়েছে যে আমাদের পারার কথা না, বা তারা এতটুকু জানার কথা না। তো এই ব্যাপারটা এরকম যে শুরু থেকেই ধরে নেওয়া হয় যে তারা আসলে যোগ্য না, বা তারা এসব পারার কথা না। বিশেষজ্ঞরা মনে করছেন পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য পুরো সমাজ কাঠামোতে একটি অস্বাভাবিক অবস্থা তৈরি করতে পারে। এটা আনএথিক্যাল প্র্যাকটিস। এখান থেকে তারা অ্যাবনর্মালিটি গ্রো করে, এখান থেকে সমাজে অ্যাবনর্মালিটি গ্রো করে। যে তারা বলেছেন হিউম্যানস আর বেসিক্যালি গুড, দে হ্যাভ ফ্রি উইল অ্যান্ড পোটেনশিয়ালস। ইফ দে আর গিভেন ফ্রিডম, দে উইল বি able to develop to the fullest capacity.
এখন ফ্রিডমটা কতটুকু? অ্যাজ লং অ্যাজ ইউর বিহেভিয়ার, ইউর অ্যাকশন ডাজ নট হার্ট মি। ইফ ইউর বিহেভিয়ার অ্যান্ড অ্যাকশন হার্ট মি, আই উইল হার্ট ইউ ব্যাক। দেয়ার উইল বি কনফ্লিক্ট অ্যান্ড পিস উইল বি ডিস্ট্রয়েড ফ্রম ইন দ্য সোসাইটি। এখন তাই হচ্ছে বর্তমান সমাজে। আমাদের দেশে তোমাকে একটা নেগেটিভ কমেন্ট করে ফ্রিডম, আমার স্বাধীনতা, যা চাইতে করবে, এটা না স্বাধীনতা না, এটা স্বেচ্ছাচারিতা। বাংলাদেশের প্রতিটা সেক্টরে আনাসে কানাসে এই স্বেচ্ছাচারিতা গত 15-17 বছর 18 বছর যাবৎ হয়েছে। তবে আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাহাদি হাসান মনে করছেন, ইসলাম চর্চার সাথে সম্পৃক্তদের গৌণ ভাবার প্রবণতা ধীরে ধীরে কমছে। সময়টা তো অনেকে মনে করতো মাদ্রাসা থেকে যারা পড়ে আসছে তারা কম জানে, কম বুঝে, দে আর নট স্মার্ট এনাফ, তারপর হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ের জন্য ফিট না, তারা এখানে এসে ওই যে বলে না একটু খুব তামাশার ছলে বলে হুজুরগিরি করতে আসে। কেউ নামাজ পড়লে, একটু পাঞ্জাবি টুপি পড়লে, একটু হচ্ছে বোরকা পড়লে, জুব্বা পড়লে বা হিজাব নেকাব পড়লে এইটাকে একটু খ্যাত টাইপের মনে করা হতো। এটা আমি বলবো যে এটা ছিল, এটা এখনো আছে অনেকের মধ্যে, তবে এটা কেটে যাচ্ছে, দূর হচ্ছে। এটা মাদ্রাসার ছেলেরা বিভিন্ন জায়গাতে তাদের সাফল্যের স্বাক্ষর রাখছে, বড় জায়গাতে গিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। তো সেই জন্য আশা করি এটা কেটে যাচ্ছে, সামনে আশা করি কেটে যাবে ইনশাআল্লাহ। নামাজে বিরতি দেওয়ার কারণে তালেবানি রাষ্ট্র বলে কটাক্ষ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আওয়ামীপন্থী শিক্ষক নেতা সাদেকা হালিম। আমরা 2018 সালে যখন জয়েন করলাম, জয়েন করার পরের মাসেই শিক্ষক সমিতির একটা মিটিং ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। ক্লাবের যে বড় রুমটা, হল রুমটা, ওই রুমটাতে মিটিং। তখন মাকসুদ কামাল স্যার শিক্ষক সমিতির সভাপতি এবং শিবলি রুবায়েত স্যার শিক্ষক সমিতির সেক্রেটারি। তখন ওই মিটিংয়ে আমরা নতুন উপস্থিত হয়েছি, আলোচনা সমালোচনা চলছে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা চলছে, বিভিন্ন শিক্ষকরা তাদের দাবি দাওয়া পেশ করছে, কোনটা পালন করেছে শিক্ষক সমিতি, কোনটা করেনি। শিক্ষক সমিতি বারবার কথা দেয় কিন্তু সেই কথা অনুযায়ী কাজ করে না। এগুলো নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা চলছে। শিক্ষক সমিতি বিশেষ করে প্রেসিডেন্ট সেক্রেটারিকে অনেক প্রশ্ন করা হচ্ছে, তাদেরকে উত্তর দিতে হচ্ছে। দুপুর থেকে শুরু হয়ে বিকেল 3টা বা 4টা থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত মিটিং কন্টিনিউ করছে। মাগরিবের যখন আজান হয়েছে, শিবলি রুবায়েত স্যার তখন মিটিংয়ের সঞ্চালনা করছিলেন। আমার যতদূর মনে পড়ে, আমি নিজেও মিটিংয়ে উপস্থিত ছিলাম। স্যার তখন বলছিলেন যে আচ্ছা ঠিক আছে, মাগরিবের আজান হয়েছে, আমরা অনেকক্ষণ ধরে প্রশ্নোত্তর পর্বে আছি, প্রশ্ন উত্তর দিচ্ছি, প্রশ্ন নিচ্ছি এবং একটা আলোচনা তর্ক বিতর্ক চলতেছে, সবাই একটু কেমন যেন টায়ার্ড। আবার মাগরিবেরও আজান হয়েছে, যারা নামাজ পড়তে চান তারা একটু নামাজ পড়লো, আর আমরা সবাই মিলে এই সুযোগে একটা ছোট্ট একটা ব্রেক নেই। ব্রেকে যারা নামাজ পড়ে আসলো, বাকিরা আমরা একটু ঘুরে ফিরে ফ্রেশ হয়ে আসি। তখন সাদেকা হালিম যেটা করলেন, তিনি সেখানে দাঁড়িয়ে বললেন, এই তোমরা কিসের নামাজের ব্রেক দিচ্ছ? এটা কি তালেবানদের দেশ নাকি? এটা কি তালেবানি শিক্ষক সমিতির প্রতিষ্ঠানের শিক্ষক সমিতি নাকি যে এখানে তোমাদের নামাজের ব্রেক দিতে হবে? কোনো নামাজের ব্রেক টেক এখানে চলবে না। মিটিং চলতেছে, মিটিং চলতে থাকবে, কোনো নামাজের ব্রেক দেওয়া যাবে না। দ্যাট ওয়াজ কাইন্ড অফ লাইক, আমরা খুবই অবাক হয়েছিলাম যে এরকম ওপেনলি প্রকাশ্যে নামাজের ব্রেকের ব্যাপারে বিরোধিতা করে কথা বলা একদম মিটিং এর মধ্যে, মানে কাইন্ড অফ লাইক শি ডাজন্ট কেয়ার অফ এনিওয়ান আর কি। সলিমুল্লাহ মুসলিম হল এবং ফজলুল হক মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি ঐতিহ্যবাহী হল। হল দুটির নাম থেকেও বিভিন্ন সময় নিষিদ্ধ ছাত্রলীগকে মুসলিম শব্দ বাদ দিতে দেখা যায়। ছাত্রলীগ নেতাদের অভিমত, বলার সুবিধার্থে নাম থেকে তারা মুসলিম শব্দ বাদ দেন, তবে তাদের দলীয় প্যাডেও মুসলিম শব্দটি ছিল না। স্বাধীনতার পর থেকে যে পরিবেশটা চলে আসছে, সেটা একটা ঐতিহাসিক কারণে এখানে ইসলাম এবং মুসলমানদের চিহ্নগুলো কিছুটা, আমি বলতে পারি যে সেগুলোকে অপরায়ণ করার জন্য চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের একটি ইসলামিক রাজনৈতিক দল এবং আরো কিছু রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। ফলে এই বিষয়টা একটা গোষ্ঠী, আমি বলতে চাই না যে এটা একটা বৃহৎ দল, কিন্তু একটা গোষ্ঠী, এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটা বামধারার একটা বুদ্ধিবৃত্তিক গোষ্ঠী এটাকে ব্যবহার করে কিছু কাজ করেছিল। যেমন ইসলাম শব্দগুলো বাদ দেওয়া, যেমন সলিমুল্লাহ হল, এটা সলিমুল্লাহ মুসলিম হল ছিল, কিন্তু স্বাধীনতার পর এটাকে সলিমুল্লাহ হল নাম করা হয়েছিল। কবি নজরুল ইসলাম কলেজ, এটাকে কবি নজরুল কলেজ নাম করা হয়েছিল। ফজলুল হক মুসলিম হল, এটাকে ফজলুল হক হল নাম করা হয়েছিল। মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছিল এবং তাদের দাবি ছিল এটা সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য করা হয়েছে। এই মুসলিমটা প্রবলেমেটিক হয়ে উঠলো কেন? কাজী নজরুল ইসলাম ছিল ওই যে নজরুল কলেজ, ছিল কাজী নজরুল ইসলাম কলেজ। ইসলাম মুসলিম এই শব্দগুলোকে অনুমানুষ করে তোলা, অচ্ছুত করে তোলা, এই যে, এবং ধর্মের নামে এই কাজগুলো করা যাবে না, গুড। কিন্তু গত 10 বছর আমরা যেটা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রগতিশীল
শিক্ষক প্রতিবাদ করে নাই? আমার মনে পড়ে সৈয়দ আলী আহসান, উনি এক ইন্ডিয়ান পণ্ডিত, রাজনীতিবিদ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রেফারেন্স দিয়েছিলেন, যিনি বলেছিলেন যে আমরা ভারতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুসলিম শব্দটি বাদ দিয়ে নেই, কিন্তু ভারত একটি সেকুলার রাষ্ট্র, কিন্তু সেকুলারিজমের জন্য বাংলাদেশে মুসলিম শব্দ বাদ দিতে হবে কেন? বাস্তবতা হচ্ছে এটা বাদ দেওয়ার প্রয়োজন ছিল না। আওয়ামী ফ্যাসিবাদী আমলে বিশ্বাস ও চর্চায় ইসলামী ধ্যান ধারণা পোষণকারীদের কোণঠাসা করার প্রচেষ্টা লক্ষ্য করেন শেহরিন আমিন ভুইয়া। মেজরিটি মুসলিম স্টুডেন্টস থাকা সত্ত্বেও সবার ইসলামের এক্সপ্রেশন তো সেম না, তাই না? অ্যাটায়ার্সটা সেম না, কিন্তু যারা একটু বেশি মনে করেন পর্দা করতো বা হচ্ছে যে পাঞ্জাবি পায়জামা বা দাড়ি টুপি রাখতো, তাদেরকে একটু সাইডলাইন করা হতো। এটা আমিও খেয়াল করেছি। এর জন্য আমি কনসিয়াসলি চেষ্টা করতাম যে আমার কাছে যেন আমার স্টুডেন্ট কখনো হেসিটেট না করে যে সে হিজাব পরলো বা সে পাঞ্জাবি পরলো, তার সাথে আর আরেকজন নর্মাল অ্যাটায়ারের কারোর সাথে যেন আমার ব্যবহারে কোনো তারতম্য আমার স্টুডেন্ট কখনো ফিল না করে। এটা আমি কনসিয়াসলি ট্রাই করতে হয়েছে, কারণ আমি দেখেছি দে ফিল সাইডলাইন্ড, দে ফিল্ড ইগনোরড, দে ফিল সিঙ্গলড আউট। হ্যাঁ, মানে একাকিত্ব, মানে একলা চলছে বা একসাথে চলছে, তারা অন্যদের সাথে মিশতে পারছে না বা ওই ধরনের কনফিডেন্স তাদের মধ্যে আসছে না। হয়তো আমরা একাডেমিক্যালি আমরাও অনেকটা দায়ী, কারণ আমরা তাদেরকে হয়তো ওরকম ফিল করিয়েছি। আমরা টিচারদের কিছুটা দায় নিতে হবে। আমি নিশ্চয়ই তাকে সেই সেফ স্পেসটা বা সেই সেফ এনভায়রনমেন্টটা দিতে পারি নাই। বর্তমানে এই পরিবেশের পরিবর্তন ঘটছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তো এখন আল্লাহর রহমতে আমি মনে করি যে তো থিংস আর চেঞ্জিং, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখন কারেন্টলি আমি যেটা দেখি এবং আমি সামনের দিন থেকে যেটা আমার এক্সপেকটেশন, সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা তাদের সাথে দেখেছি, হ্যাঁ, যারা হচ্ছে ইসলামকে খুব মানে রিলিজিয়াসলি প্র্যাকটিস করেছে, হ্যাঁ, প্র্যাকটিসিং মুসলিম যেটা আমরা বলি ওয়ার্ডটা, তাদেরকে তখন সিঙ্গেল আউট করেছি। এখন যেন আমরা উল্টা সাইডে যারা বিলং করে তাদেরকে সিঙ্গেল আউট না করি। আসলে আমরা তাদের মধ্যে ভেদাভেদ করাটা আসলে ইটস নট দেয়ার প্রবলেম, ইটস আওয়ার প্রবলেম। আমরা কিন্তু তাদের সাথে ভেদাভেদ করছি, তাহলে দায়টা আমাদের। আমার কাছে মনে হয় যে শিক্ষকদের ভূমিকাটা আসলে মা বাবার ভূমিকা যেরকম, মা বাবার কাছে তার সকল সন্তান সমান। যে সন্তানটা পড়ালেখা খুব ভালো, সেও যেমন বাবা মার কাছে প্রিয়, যে একদম মনে করো ফেলও করছে সেও প্রিয়। তো বাবা মা যেরকম ভেদাভেদ করে না তার সন্তানদের মধ্যে, তেমনি আমি মনে করি শিক্ষক যদি হয়ে যাই, আমরা যদি এই লাইনেই আসি, এই প্রফেশনেই আসি, যবে থেকে আসবো তবে থেকে এভাবে করে আমাদেরকে নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে যেখানে সবাই আমার সন্তান। পোশাক নিয়ে কটূক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিতে চাইলে প্রথমে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে যদি কোনো স্ট্রং ভূমিকা নিতে চায় যারা হ্যারাস হয় তাদের বিরুদ্ধে, তাহলে এই মেয়েদেরকে সেফটি নিশ্চিত করতে হবে। তাহলে যে প্রশ্ন তারা আসে না বা পরে অভিযোগ করে আর আসে না বা তুলে নেয়, উইথড্র করে, কেন উইথড্র করে, কেন তুলে নেয়? কারণ তারা ভয় পায় যে আমাকে কে প্রোটেক্ট করে, এটার উল্টা ফল আবার হিতে বিপরীত হয় কিনা। এই কারণেই কিন্তু তারা এটা করে না। তার সেফটি যদি নিশ্চিত করা যায়, যে তার কোনো ক্ষতি হবে, একাডেমিক কোনো ক্ষতি হবে না, ব্যক্তিগত ক্ষতি, মানসিক কোনো ক্ষতি হবে না, আমার পাশে আসি, এই বিশ্ববিদ্যালয়ে আসে, তাহলে কিন্তু আমার মনে হয় এই তারা উইথড্র করবে না বা এই অভিযোগ থেকে তারা সরে যাবে না, যদি সত্যিকার অভিযোগ হয়ে থাকে। এখন আসি, একই কাজ আমার যদি মনে হয় ওখানেই বলতাম আমি, যে এই যে হিজাব পরা নিয়ে বা ধর্মকর্ম করার কারণে যে ছেলেমেয়েরা, যে মেয়েরা বিশেষ করে যে হেনস্থার শিকার হয়, যে ডিসক্রিমিনেশন শিকার হয়, হয়রানির শিকার হয়, কেরিয়ার তাদের ক্ষতি করা হয়, তাকে চাকরির ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা হয়, এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি করা দরকার, প্রয়োজন একটা সেল করা দরকার আর কি, যে পোশাক নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই যিনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট তিনি তার দ্বারা বারবার ঘটনাগুলো ঘটে, যিনি হিজাব নিয়ে কথা বলেন তিনি বারবার ঘটেন, অন্যরা কেউ ঘটায় না। কারণ ওনার মানে মজ্জাগত হয়ে গেছে আর কি, মাথায় ঢুকে পড়েছে, উনি এটাকে মেনে নিতে পারেন না। এটা বিচার না করলে যে না এইগুলো এই ধরনের কমেন্ট করলে, এ ধরনের কাজ করলে এরকম পানিশমেন্ট পাওয়া যায়, উই নিড সাম এক্সাম্পল পানিশমেন্ট। এইটা হলে এটা তুমি আমি হোক অন্য হোক যেই হোক এই করতে আর সাহস পাবে না কেউ। তবে সেক্ষেত্রে ভুয়া অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটা প্রশ্ন আছে, মিসইউজ হতে পারে, মিসইউজের প্রোটেকশন দিতে হবে। অর্থাৎ কেউ যদি মিথ্যা অভিযোগ করে, সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধেও ঠিক একই রকম উল্টা ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মনে করেন, ইসলামোফোবিয়ার মূল অনেক গভীরে। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে তা সাময়িকভাবে স্তীমিত হলেও দীর্ঘমেয়াদে এটা একটা চ্যালেঞ্জ। আমি জানি না যে একজন বাংলাদেশি নাগরিক যে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক দূরে থাকেন, ইউনিভার্সিটির কালচার সম্পর্কে জানেন না, তিনি কখনোই বিশ্বাস করবেন কিনা যে টোটাল বাংলাদেশের একরকমের চিত্র, ঠিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকলে তার ব্যতিক্রম চিত্রপথ আমরা দেখতে পাই। মনে হয় যেন এটা মুসলিম প্রধান কোনো রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় না, মনে হয় যেন যে এমন একটা দেশের বিশ্ববিদ্যালয় যেখানে মুসলিমদের সিমটমসগুলোকে উল্টো ডিহিউম্যানাইজ করা হতো এবং সেই সিমটমস দেখে তাদের একেবারে উন্মানুষ করে রাখা হতো। হিজাবোফোবিয়া এবং ইসলামোফোবিয়া এটা ছিল এই ক্যাম্পাসের একটা দীর্ঘ সময়ের চলে আসা শক্তিশালী কালচার, যেটা খুবই আতঙ্কের এবং বাংলাদেশের জন্য এটা খুবই লজ্জার। আমাদের এই জায়গায় একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম যে প্রত্যেক ধর্মের নাগরিকরা যেমন তার ধর্মীয় অধিকার পাবে, তার চিন্তার স্বাধীনতা পাবে, পাশাপাশি ইসলামোফোবিয়া এবং হিজাবোফোবিয়ার যে প্র্যাকটিস সেটা চিরতরে নির্মূল করবো। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে এটা একদিনে গড়ে ওঠে নাই, এটার ভিত্তিমূল অনেক গভীরে এবং দীর্ঘদিন ধরে সেটি ধীরে ধীরে গড়ে তুলেছে একটি চক্র। এবং তারা চেয়েছে বাংলাদেশের আপামর জনতা থেকে ইসলামকে বিচ্ছিন্ন করতে না পারলেও তারা স্যাম্পল হিসেবে প্রথম ধরে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পারবে। হ্যাঁ, তারা আংশিকভাবে হয়তো কোথাও কোথাও বেশ ভালোভাবে দীর্ঘ সময় জুড়ে পেরেছে এবং রুট এত গভীরে হওয়ার কারণে 5 আগস্টের পরে আধিপত্যবাদী শক্তির গোছানো প্রতিষ্ঠিত সেটেলমেন্ট হয়তো ভেঙে চলে গেছে। 5 আগস্টের কারণে 5 আগস্টের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী কাঠামো হয়তো ভেঙে গেছে। সে কারণে সাময়িকভাবে সেই সিম্পটমসগুলো আমরা ক্যাম্পাসে লক্ষ্য করছি না। আমরা হয়তো সাময়িকভাবে দেখতে পাচ্ছি যে ইসলামোফোবিয়া বা হিজাবোফোবিয়া যেগুলো আগে লক্ষ্য করতাম তার এতটা ভিজিবল ফ্যাক্টর আমরা এখন লক্ষ্য করছি না হয়তো। কিন্তু এটাও আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পার হওয়ার পরও যে সিমটমসগুলো শক্তভাবে এখনো আমরা দেখেছি সর্বশেষ, এবং সেগুলো এখনো হয়তো চাপা পড়ে আছে, এগুলো আবারও হয়তো সুযোগ পেলে আবারও জেগে উঠবে এবং তারা আবারও সেই হিজাবোফোবিয়া কিংবা ইসলামোফোবিয়া অথবা ইসলামের যে কোনো ধরনের সিমটমসকে তারা কর্নার্ড করা, মার্জিনালাইজ করার যে প্র্যাকটিস সেটা তারা আবারও জারি রাখতে পারবে। কারণ ইসলামোফোবিয়া নিরসনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান তিনি। এখানে ইসলামকে মার্জিনালাইজ করতে পারা, এখানকার হিজাবকে মার্জিনালাইজ করতে পারা, এটা তার জন্য আনন্দের কারণ ছিল দীর্ঘদিন। সেটি সাময়িকভাবে আমরা ভিন্ন চিত্রপট দেখলেও আমার কাছে মনে হয় এই অনেক গভীরের শিকড় যার যে প্র্যাকটিস সেটি একেবারে চিরতরে নির্মূল করা এখন পর্যন্ত প্রায় অসম্ভব। সেটি দূর করতে সকলের সামষ্টিক এবং সামগ্রিক প্রচেষ্টা দরকার, সামগ্রিক সহযোগিতা দরকার। পুরো জাতি মিলে সবাই চেষ্টা করলে পরে, চাইলে পরে হয়তো একসময় আমরা এখানে এমন বাংলাদেশ দেখব, এমন ক্যাম্পাস দেখব যেখানে একটা স্বাধীনভাবে একজন নারী যে হিজাব পড়তে চাইবে, যে ইসলামের কালচারটা প্র্যাকটিস করতে চাইবে, যে ইসলামকে ধারণ করতে চাইবে, তার জন্য সমান স্বাধীনতা থাকবে। আমি জানি না সেই কাঙ্ক্ষিত ক্যাম্পাস কবে আমরা পাচ্ছি, কবে এই অনেক ভিতরে অনেক গভীরে যে শিকড় যাদের, তাদেরকে আমরা চিরতরে নির্মূল করতে পারবো এবং সবার জন্য সমান অধিকারের একটা ক্যাম্পাস, সুন্দর ক্যাম্পাস আমি পাবো, সে অপেক্ষায় আমার থাকবে।